আসসালামু আলাইকুম। নেটের সমস্যার কারণে আমাদের ক্লাসটা বিঘ্নিত হয়েছে। প্রথমে সবাই আমাকে যেটা জানাবেন, কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, আমাকে স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা, এবং নেটের কানেকশন কি ঠিকমতো পাওয়া যাচ্ছে কিনা। সবাই তথ্যগুলো আমাকে একটু জানান যে আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, আমাকে স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা, এবং নেটের কানেকশন কি ঠিকমতো পাওয়া যাচ্ছে কিনা। হ্যাঁ, সবাই জানান। আর যদি কোনো কারণে নেটের সমস্যা হতেই পারে, এখানে তো আমাদের কারো কোনো হাত নাই, আপনারা ধৈর্য ধরে একটু অপেক্ষা করবেন। অনেকেই আমাকে মেসেঞ্জারে ফোন দেওয়া শুরু করছেন। আমি তো ভাই সর্বোচ্চ চেষ্টা করব ক্লাসটা নেওয়ার জন্য। যতক্ষণ পর্যন্ত চেষ্টা করার পর দেখব আর নিতে পারছি না, আপনি তো গ্রুপেই আমি স্ট্যাটাস দেবো যে আজকে ক্লাস হবে না। এর জন্য কখনো যদি কোনো ক্লাস অফ হয়ে যায় নেটের কারণে, আপনি ধৈর্য সহকারে অন্তত 15 মিনিট অপেক্ষা করেন। এর ভিতর আমি পুনরায় সেট আপটা ঠিক করার পর যদি ইনশাল্লাহ ক্লাসটা নেওয়ার সুযোগ পাই তাহলে তো নেব। আর যদি সুযোগ না থাকে আমি নিজেই স্ট্যাটাস দিয়ে জানাবো যে আজকের ক্লাসটা হচ্ছে না। যেহেতু টেকনিক্যাল ব্যাপার, সুতরাং এখানে আমাদের সবার কারোই কোনো হাত নাই। আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে সব কিছু যেহেতু ওকে, অতীতে সব কিছু ভুলে যায়, আমরা আবার নতুন করে ক্লাসটা শুরু করি। আর এবার যদি কোনো কারণে ক্লাসটা নেটের কারণে অফ হয়ে যায় তাহলে আজকের ক্লাসটা আমরা কন্টিনিউ করব না। কথা কি বোঝা গেছে? এর জন্য আমরা শুরু করি। যদি কোনো কারণে এবার নেট আমাদের হ্যাম্পার করে তাহলে আমাদের ক্লাস আমরা আজকে এখানে অফ করে দেবো, ঠিক আছে? তাহলে শুরু করি ক্লাসটা, দেখি ক্লাসটা কন্টিনিউ করা যায় কিনা। আর সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেন যাতে সবাই একটু দেখতে পারে। আমি শুরু করব তাহলে টাইপ 6 থেকেই কেস 2 থেকে পড়ানো শুরু করব। কেস 1টা আমি আরেকবার দেখাবো। কথা কি বুঝছেন? তাহলে শুরু করি পড়া। টাইপ 6, এটা হচ্ছে ইম্পর্টেন্ট টু নো। আলোচনার বিষয় হচ্ছে কেস 2। খুবই সহজ জিনিস, সবাই একটু মনোযোগ সহকারে দেখেন। আমি দুইটা এক্সাম্পল লিখলাম, একটা হচ্ছে এক্সাম্পল 1 আর একটা হচ্ছে এক্সাম্পল 2। আচ্ছা, তাহলে আমরা আলোচনা শুরু করি। কেস 2তে আপনি বলবে, এক্সাম্পল 1টা একটু লক্ষ্য করেন, 1,0,1,0,1,0 দিয়ে বলবে এই অনুক্রমটির 100তম পদ কোনটি। খুব ভালো কথা। আবার এক্সাম্পল 2তে বলছে কি x মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস এক্স প্লাস ডট ডট ডট, এই ধারাটির 17তম পদ কোনটি। আচ্ছা, আপনাকে যদি এই ধরনের কোনো কোশ্চেন দেয় যে 100তম পদ কোনটি, 17তম পদ কোনটি, প্রথম কাজ এক্সাম্পল নাম্বার 1, এখানে আপনার কোন পদটা বের করতে বলছে? 100তম। 100 মানে কি জোর না বিজোর? জোর। আচ্ছা, এটা হচ্ছে কি প্রথম পদ, এটা হচ্ছে কি দ্বিতীয় পদ, এটা হচ্ছে তৃতীয় পদ, এটা হচ্ছে কি চতুর্থ পদ। তার মানে আপনারা বের করতে বলছে কি 100তম পদ মানে কি জোর। একটু লক্ষ্য করেন তো এই জায়গায় জোর পদগুলো কোনটা? দ্বিতীয়টা, চতুর্থটা। তাহলে জোর পদ কোনগুলা? 0। তাহলে এই অনুক্রমটির 100তম পদ কি হবে? 0। বিষয়টাকে আমি বুঝাইতে পারছি? তার মানে কাজ কি, আপনাকে যদি এই ধরনের কোনো কোশ্চেন দেয় আপনি শুধু দেখবেন আপনি কোন পদ বাইর করতে বলছে। যদি বলে 100তম, 100 মানে কি জোর, তাহলে আপনি শুধু দেখবেন সেকেন্ড পদ। জোর মানে কি প্রথম পদ হচ্ছে বিজোর, প্রথম পদটা হচ্ছে বিজোর, আর দ্বিতীয় পদটা হচ্ছে কি জোর, এই তো। তাহলে আপনি যদি 100তম পদ বলে তাহলে দেখবো কোনটা শুধু জোর। জোরে আছে কি 0। তাহলে এক্সাম্পল 1 এটার অ্যান্সার কত? 0। কথা কি বোঝা গেছে?
এইটা যদি আপনি পারেন তাহলে এক্সাম্পল 2 তো শেষ। এক্সাম্পলে বের করতে বলছি কি এক্সাম্পল 2তে 17তম পদ মানে কি বিজোড়। তাহলে প্রথম পদটা হচ্ছে বিজোড়, দ্বিতীয় পদটা হচ্ছে জোড়। তাহলে প্রথম পদ কি এক্স, তাহলে অ্যান্সার কত এক্স। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি সবাইকে? তার মানে আপনাকে যদি এই ধরনের কোনো কোশ্চেন দিয়ে বলে 100তম পদ মানে যদি জোড় পদ বের করতে বলে, তাহলে যে কোনো একটা সিরিজ বা অনুক্রম যাই দেখ, প্রথম পদটা হচ্ছে বিজোড়, প্রথম মানে বিজোড়, দ্বিতীয় পদ মানে কি জোড়। তাহলে আপনাকে যদি জোড় পদ বের করতে বলে তাহলে দ্বিতীয় পদটা হচ্ছে অ্যান্সার, আর যদি বিজোড় পদ বের করতে বলে তাহলে প্রথম পদটা হচ্ছে অ্যান্সার। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি সবাই লেখেন কেস 2 লেখেন C2 লিখে লেখেন ডান, C2 ডান। সবাই যদি বুঝে থাকেন তাহলে লেখেন C2 ডান। C2 ডান লেখেন। আর একটু নেটের আপডেটটা দেন, নেট কি আমারটা ক্লিয়ার নাকি, মানে নেটে কোনো সমস্যা হচ্ছে নাকি? কারণ নেটে যদি সমস্যা হয় তাহলে আমরা যত ভালো ক্লাসই নেই না কেন ক্লাসটা কিন্তু মিনিংফুল হবে না। প্রয়োজনে আমরা একদিন ক্লাস ক্যান্সেল করব, কিন্তু কোনো অবস্থাতে মিনিংলেস ক্লাস নেব না। আমার কথা কি বুঝছেন? এর জন্য যেহেতু অনলাইন সার্ভিস, আর ভবিষ্যতে যেহেতু ঝড় বৃষ্টির মৌসুম আসতেছে, আপনার বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় বর্ষাকাল থাকবে, এর জন্য মাঝে মাঝে আমাদের অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে ক্লাস ক্যান্সেল করা লাগতে পারে। এর জন্য ধৈর্য ধরে ক্লাস করতে হবে। যদি কোনো কারণে আমরা দেখি ঝড় বৃষ্টি হচ্ছে এই কারণে নেট খারাপ, আমরা সেদিন ক্লাস ক্যান্সেল করে প্রয়োজনে পরের দিন নেবো। আর পরীক্ষা আজ থেকে 6 মাস পর, তার মানে ইনশাল্লাহ আমাদের কাছে হিউজ সময় আছে, কোনো মিনিংলেস ক্লাস ইনশাল্লাহ আমরা নেব না। একজন লিখছে জাফসার ক্লাস আটকে যাচ্ছে, বাকিদের কি অবস্থা এটাও জানান। ক্লিয়ার? আচ্ছা, যদি কেস 2 আমরা বুঝে থাকি, এবার আসেন আমরা আলোচনায় আসবো কেস 3। আচ্ছা, এবার আসেন কেস 3। কেস 3তে কি বলছে? এক্সাম্পল নাম্বার 8 নম্বর এক্সাম্পলটা একটু দেখেন সবাই। বলছে কোন ধারার n সংখ্যক পদের সমষ্টি n × n+1। আচ্ছা, কি বলছে? কোন ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি বলছে n × n+1। তারপর বলছে কি ধারাটির 10টি পদের সমষ্টি। বিষয়টা একটু আমরা লক্ষ্য করি। আপনার কোশ্চেন বলছে কোন একটা ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে n × n+1। এইবার বলছে 10টি পদের সমষ্টি কত, 10টি পদের সমষ্টি কত। আচ্ছা, তাহলে বিষয়টা কি দাঁড়ালো? প্রথম n সংখ্যক পদের সমষ্টি বলছে কি আমার n × n+1। খুব ভালো কথা। এইবার কয়টা পদের সমষ্টি বলছে? 10টি পদের। তার মানে n এর মান কত? 10। তাহলে n এর মান যদি এখানে 10 বসান তাহলে কি হয়? 10 × 11, দ্যাট মিনস 110। তাহলে বিষয়টা কি দাঁড়াইলো? আপনাকে পরীক্ষার প্রশ্নেই ক্লু দিয়ে দিছে প্রথম কোন ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে, প্রথম n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে কত? n × n+1, n × n+1। এই বন্ধু ঠিক আছে? আচ্ছা, এরপরের গল্প কি বলছে? এরপর বলছে 10টি পদের সমষ্টি। তাহলে 10টি পদের সমষ্টি যদি বলে তাহলে n এর মান কত? 10। তাহলে n এর মান যদি এখানে আমরা 10 বসিয়ে দেই তাহলে কি আমাদের অঙ্ক শেষ। তাহলে 10 বসালে কি n এর জায়গায় 10 আর n+1 মানে 10+1, তার মানে কি 10 × 11 মানে কত? 110। বিষয়টা কি আমরা সবাই বুঝছি? এটা যদি বুঝে থাকি আমরা এক্সাম্পল নাম্বার 9ও বুঝবো। এক্সাম্পল নাম্বার 9 কি বলছে? এক্সাম্পল নাম্বার 9 বলছে একটি ধারার n-তম পদ। আমি ধরে নিচ্ছি সবার কাছে শীট আছে, যাদের কাছে শীট নাই তারা আমার গ্রুপ থেকে শীটটা কালেক্ট করে নেবেন। কোন ধারার n-তম পদ, কোন ধারার n-তম পদ দেয়া আছে কি m⁻²n−5। কোন ধারার n-তম পদ দেয়া আছে কি m⁻²n−5। এবার বলছে ধারাটির দ্বিতীয় পদ 76 হলে
76 হলে m ইজ ইকুয়ালস টু হোয়াট? প্রশ্নটা বোঝেন কি বলছে, কোন ধারার n তম পদ দেয়া আছে কি m টু দি পাওয়ার 2n মাইনাস 5। আচ্ছা, তারপর বলছে কি ধারাটার দ্বিতীয় পদ যদি 76 হয় তাহলে m ইজ ইকুয়ালস টু হোয়াট? তাহলে একটা ধারার n তম পদ কি m টু দি পাওয়ার 2n মাইনাস 5। তাহলে এই ধারার দ্বিতীয় পদ মানে কি n ইজ ইকুয়ালস টু 2। দ্বিতীয় পদ বসে গত অঙ্কে কি করছিলাম 10টা পদ বসে, তাই n এর মান নিয়েছিলাম কত 10। আর এখানে যেহেতু দ্বিতীয় পদ বসে তাহলে n এর মান কত 2। তাহলে n এর মান যদি আমি এখানে 2 বসাই তাহলে কি দাঁড়ায় m টু দি পাওয়ার 2n মাইনাস 5। এখানে m এর মান যদি 2 বসাই তাহলে কি 2 ইন্টু 2 মাইনাস 5। আচ্ছা, এরপর কি বসে দ্বিতীয় পদের মান কত 76, তার মানে কি m টু দি পাওয়ার 2 ইন্টু 2 মাইনাস 5 ইজ ইকুয়ালস টু কি 76। বিষয়টা কি সবাই বুঝছেন? আরেকবার একটু বুঝাই। বলা হয়েছে n তম পদের মান হচ্ছে কি m টু দি পাওয়ার 2n মাইনাস 5, খুব ভালো কথা। দ্বিতীয় পদ হচ্ছে 76, তার মানে n এর মান কত 2। তাহলে আপনি যদি n এর মান 2 বসান তাহলে এখানে আপনি কোন পদটা পাচ্ছেন? দ্বিতীয় পদটা পাচ্ছেন। কথা কি বোঝা গেছে? তাহলে দ্বিতীয় পদটা সমান কি m টু দি পাওয়ার 2 ইন্টু 2 মাইনাস 4 5, দ্যাট মিনস হচ্ছে m টু দি পাওয়ার 4 মাইনাস 5, এই তো। আচ্ছা, দ্বিতীয় পদের মান বলছে কত 76, তার মানে m টু দি পাওয়ার 4 মাইনাস 5 ইজ ইকুয়ালস টু 76। ক্লিয়ার? বা m টু দি পাওয়ার 4 ইজ ইকুয়ালস টু কত, এই মাইনাস 5 এখানে নিয়ে কত 81। 81টা কি রাখা যায় 3 টু দি পাওয়ার 4। আমরা সূচকের ক্লাসে এসে শিখব যদি দুইটার পাওয়ার সমান হয় তাহলে বেস দুইটা সমান হয়, তার মানে m ইজ ইকুয়ালস টু কত 3। যারা এতটুকু বোঝেন নাই তারা সূচকের ক্লাসে বিস্তারিত বুঝবেন। কথা কি বোঝা গেছে? তাহলে বিষয়টা কি দাঁড়াইলো, যেহেতু আমার n তম পদ বলছে কি m টু দি পাওয়ার 2n মাইনাস 5। আচ্ছা, তারপর দ্বিতীয় পদ বলছে 76, তার মানে দ্বিতীয় পদ মানে কি n ইজ ইকুয়ালস টু 2, বসায় দিলাম 2, তাহলে আসলো কত m টু দি পাওয়ার 4 মাইনাস 5। যেহেতু দ্বিতীয় পদের মান 76, তার মানে m টু দি পাওয়ার 4 মাইনাস 5 ইজ ইকুয়ালস টু 76। এখান থেকে ক্যালকুলেশন করলে m টু দি পাওয়ার 4 ইজ ইকুয়ালস টু আসে কত 81। এর কি লেখা যায় m টু দি পাওয়ার 4 ইজ ইকুয়ালস টু কি 3 টু দি পাওয়ার 4। 81 মানে কত 3 টু দি পাওয়ার 4। সূচকের ক্লাসে আমরা শিখব যদি দুইটা পাওয়ার সমান হয় তাহলে কি বেস দুইটা সমান, তার মানে m ইজ ইকুয়ালস টু 3। সবাই যদি এতটুকু বুঝে থাকেন লেখেন সবাই C3 ডান। এতটুকু যদি বুঝে থাকেন সবাই লেখেন C3 ডান। বুঝে থাকলে সবাই লেখেন C3 ডান। C3 ডান। সবাই একটু ক্লাসটা শেয়ার দিয়ে দেন যাতে সবাই দেখতে পারে। আর একটা ক্লাস আসলে একবার একটু বাধা পেলে ক্লাসের একটু রিদমটা নষ্ট হয়ে যায়। এটা যে ক্লাস নিচ্ছি আমি, আমারও যেমন রিদমটা একটু নষ্ট হয়, আপনারা যারা ক্লাস করতেন তাদেরও রিদমটা একটু নষ্ট হবে। তারপরও যেহেতু আমাদের নেটের উপর কারো কোনো হাত নাই, এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ভবিষ্যতেও ঘটতে পারে, আবহাওয়ার উপরও অনেক কিছু ডিপেন্ড করে। এর জন্য একটু ধৈর্য নিয়ে আমাদের ক্লাসগুলো করতে হবে। কারণ আমি নিজেও যে স্পিড দিয়ে শুরু করছিলাম আমারও কিন্তু স্পিডটা একটু হলে কমছে, এটাই স্বাভাবিক। আচ্ছা, C3 যদি বুঝে থাকি, আচ্ছা যাদের নেটে যেহেতু ম্যাক্সিমামই ক্লিয়ার লিখছে ডান লিখতেছে, তার মানে যাদের নেটে প্রবলেম তারা পরবর্তীতে ক্লাসটা আরেকবার একটু দেখে নিন। যেহেতু ম্যাক্সিমামই ক্লাসটা বুঝতে পারতেছেন তার মানে ক্লাসটা আমাদের কন্টিনিউ হবে। কথা কি বোঝা গেছে? আচ্ছা, এবার আসেন কেস 4। আচ্ছা, কেস 4 এর গল্পটা একটু বলি। আগে প্রথমে খাতায় একটা সবাই শর্টকাট সূত্র লেখেন। আমি শর্টকাট সূত্রটা শিখাচ্ছি, কিন্তু অঙ্কটা আমি করাবো বেসিক দিয়ে। শর্টকাট সূত্রটা লেখেন। কখনো আপনারা যদি প্রথম পদ, দ্বিতীয় পদ আর তৃতীয় পদ, এই তিনটা পদ দেয়া আছে সমান্তর ধারার, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, এই তিনটা পদের ভিতর যে কোনো একটা পদ দেয় নাই, না দিয়ে যদি প্রথম দ্বিতীয় তিনটা পদের ভিতর যে কোনো একটা পদ দেয় না, এটা দ্বিতীয় পদ হইতে পারে, তৃতীয় পদ হইতে পারে, যে কোনো একটা পদ যদি না দিয়ে বলে ওই পদটা বাইর করতে, তখন সূত্রটা হচ্ছে দ্বিতীয় পদ সমান সমান প্রথম পদ প্লাস তৃতীয় পদ ডিভাইডেড বাই 2। যদিও আমি এই শর্টকাট দিয়ে অঙ্ক করাবো না,
তারপরও যদি শিখতে চান শিখে রাখেন। আমরা কি শিখলাম, তিনটা পদ যদি সমান্তর ধারা দেওয়া থাকে, কি কি, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, এই তিনটা পদের ভিতর হয় আপনারা প্রথম পদ আর তৃতীয় পদ দিয়ে বলবে দ্বিতীয় পদ বের করতে, অথবা প্রথম পদ আর দ্বিতীয় পদ দিয়ে বলবে তৃতীয় পদ বের করতে। তাহলে আমাদের সূত্র কি, দ্বিতীয় পদ সমান সমান কি, প্রথম পদ প্লাস তৃতীয় পদ ডিভাইডেড বাই 2। তার মানে আপনাকে যদি কখনো প্রথম পদ দ্বিতীয় পদ দিয়ে তৃতীয় পদ বের করতে বলে তাইলে ওই সূত্র, প্রথম পদ আর তৃতীয় পদ দিয়ে যদি দ্বিতীয় পদ বের করতে বলে তাইলে ওই সূত্র। তাহলে সূত্রটা কি শিখলাম, দ্বিতীয় পদ সমান সমান প্রথম পদ প্লাস তৃতীয় পদ ডিভাইডেড বাই 2। এই পর্যন্ত কি বোঝা গেছে? আমি একটা এক্সাম্পল এই সূত্রের সাহায্যে দেখাচ্ছি, এরপর আমি বাকিটা আমরা কিভাবে বেসিক মানে মুখে মুখে পারবো সেটা দেখাবো। এক্সাম্পল নাম্বার 10। আচ্ছা, এক্সাম্পল নাম্বার 10-এ কি বলা হয়েছে একটু দেখি। কোন সমান্তর ধারার প্রথম পদ হচ্ছে 11 আর তৃতীয় পদ হচ্ছে 23। আচ্ছা, কোন সমান্তর ধারার প্রথম পদ দেওয়া আছে 11, তৃতীয় পদ দেওয়া আছে 23, বলছে দ্বিতীয় পদ ইজ ইকুয়াল টু হোয়াট। এই তো আপনি একটু আগে শিখছেন কি, কোনো একটা সমান্তর ধারা যদি প্রথম পদ আর তৃতীয় পদ দেওয়া থাকে তাহলে দ্বিতীয় পদ বের করার সূত্র কি, দ্বিতীয় পদ সমান সমান প্রথম পদ প্লাস তৃতীয় পদ ডিভাইডেড বাই 2। তাহলে প্রথম পদ কত 11, তৃতীয় পদ কত 23, ভাগ করলাম 2 দ্বারা, তাহলে 11 আর 23 যোগ করলে হচ্ছে 34, 2 দ্বারা ভাগ করলে 17। তাহলে দ্বিতীয় পদ কত 17। আমার কথা কি সবাই বুঝছেন? তার মানে আপনি যদি ফর্মুলা দিয়ে করেন তাহলে প্রথম পদ আর তৃতীয় পদ দিয়ে যদি দ্বিতীয় পদ বের করতে বলে সূত্র কি, দ্বিতীয় পদ সমান কি, প্রথম পদ প্লাস তৃতীয় পদ ডিভাইডেড বাই 2, ভ্যালু বসায় দেবো, অঙ্ক শেষ। অঙ্কটা এভাবেও দিতে পারতো, প্রথম পদ 11, দ্বিতীয় পদ 17 হলে তৃতীয় পদ ইজ ইকুয়াল টু হোয়াট। তাহলে আপনি কি করতেন, দ্বিতীয় পদ সমান কি, প্রথম পদ প্লাস তৃতীয় পদ ডিভাইডেড বাই 2, এই সূত্রের সাহায্যে কিন্তু আমি তৃতীয় পদটা বের করে নিতাম। ঠিক আছে, কিন্তু পরীক্ষায় যদি কোশ্চেন আসে আমার সাজেশন হচ্ছে আমরা এইরকম সূত্র দিয়ে করব না, আমরা কিভাবে করব একটু দেখি। আপনার প্রশ্ন দিছে কি, প্রথম পদ হচ্ছে 11 আর তৃতীয় পদ হচ্ছে কত 23, চাইছে দ্বিতীয় পদ। আচ্ছা, প্রথমে তাহলে লেখেন, এটা হচ্ছে 11 প্রথম পদ, দ্বিতীয় পদ, আর এটা হচ্ছে কি তৃতীয় পদ। বিষয়টা একটু দেখেন, 11 দ্বিতীয় পদ বাইর করতে বসে, তৃতীয় পদ হচ্ছে 23, এদের ভিতর পার্থক্যটা কত, 23 আর 11-এর ভিতর 12, 23 আর 11 এর ভিতর পার্থক্য কত, ডিফারেন্স কত 12। তার মানে এই দুইটার ডিফারেন্স 12, এটার যদি অর্ধেক নেন 12-টা ভাগ করলে কত 2, তার মানে কি 6। তাহলে এখানে যদি আমি 17 বসাই তাহলে কি এটা সমান্তর দ্বারা হয়ে যাচ্ছে না, 11, 17, 23, তার মানে এই জায়গার পার্থক্য কত 6, এই জায়গার পার্থক্য কত 6। বিষয়টা কি বুঝছেন? আর কেউ যদি অত ভালো বুঝে না থাকেন, 4টা অপশন দিয়ে দেখবেন কোনটার ভ্যালু দ্বিতীয় পদ হইলে সে একটা সমান্তর ধারা হয়। মানে এই ধরনের কোনো কোশ্চেন দিয়ে যদি সাধারণ অন্তরের কোনো বিষয় বলে বা কোনো পদের বিষয় বলে সমান্তর ধারার, আপনার কাজ হচ্ছে শুধু অপশন দিয়ে দেখবেন কোন মানটা নিলে সমান্তর ধারাটা গঠিত হয়। আমার কথা কি বুঝে গেছে? আর যদি আরেকটু স্মার্টলি পারেন তাহলে তো এভাবে অপশন না দেখেই পারবেন। কথা বুঝছেন? যদি বুঝে থাকেন আরেকটা অঙ্ক করাই। এক্সাম্পল নাম্বার 11 কি বলছে, একটা সমান্তর ধারার প্রথম পদ হচ্ছে 5, দ্বিতীয় পদ হয়েছে 17, চাইছে তৃতীয় পদ। এই তো আপনি পরীক্ষায় তো আর এরকম কিছু লিখবেন না, আপনি কিভাবে লিখবেন পরীক্ষা দেখেন। অঙ্কটা যদি পরীক্ষা আসে কি করবেন, প্রথম পদ বলছে কত 5, দ্বিতীয় পদ বলছে কত 17, এটা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে দ্বিতীয় পদ, চাইছে কি তৃতীয় পদ, সমান্তর ধারা, এটার ডিফারেন্স কত 12, 17 থেকে 5 বাদ দিলে কত 12, তাহলে এইটার ডিফারেন্স হইতে হবে কত 12। তাহলে এইটার ডিফারেন্স যদি 12 হইতে হয় তাহলে 17-এর সাথে যদি 12 যোগ করেন তাহলে কি 29, 29 থেকে 17 বাদ দিলে কত 12। তার মানে বিষয়টা হচ্ছে খুব সিম্পল। আপনাকে যদি এই ধরনের কোনো কোশ্চেন দেয়, তৃতীয় পদ বের করতে বলুক, দ্বিতীয় পদ বের করতে বলুক, এক্স এর মান বের করতে বলুক, ওয়াই এর মান বের করতে বলুক, সাধারণ অন্তর বের করতে বলুক, যাই বের করতে বলুক না কেন, শুধু অপশন থেকে চেক করবেন কোন ভ্যালুটা নিলে সে সমান্তর ধারা গঠন করে।
আমার কথা কি বোঝা গেছে? যদি বুঝে থাকেন, এখন যে অঙ্কটা করাবো এটা ইম্পর্টেন্ট অঙ্ক, অঙ্ক নম্বর 12, এটার পাশে 3 স্টার দেন। কেস 4 এর 12 নম্বর অঙ্ক, 12 নম্বর অঙ্কের পাশে সবাই 3 স্টার দেন। 12 নম্বর অঙ্কে কি বলছে? কোন সমান্তর ধারার প্রথম পদ 11, তৃতীয় পদ 27। আচ্ছা, এই পর্যন্ত দিয়া বলছে ধারাটির 11তম পদ, ধারাটির 11তম পদ। আচ্ছা, খুব ভালো কথা। আপনারা বলছে কি প্রথম পদ 11, তৃতীয় পদ 27, ধারাটির 11তম পদ। আমরা ক্লাস 1 পার্ট 1 এ শিখছিলাম কি, কোনো একটা ধারার যদি 11তম পদ বলে, 11তম পদ মানে কি a প্লাস 10d, তাই তো? প্রথম পদ, তার মানে এর মান দেওয়া আছে কত? 11। এখন আপনি যদি কোনোভাবে ডি বাইর করতে পারেন তাহলে কি অঙ্কটা হয়ে যাবে? আচ্ছা, ডি কীভাবে বাইর করব? প্রথম পদ হচ্ছে 11, দ্বিতীয় পদ নাই, তৃতীয় পদ হচ্ছে 27। তাহলে আমি জানি কি শিখাইছিলাম, আমার মাথায় কাজ করবে, আমার যেটা সমান্তর দ্বারা বানাইতে হয়। দেখেন 27 আর 11 যদি কখনো দ্বিতীয় পদ বের করতে বলে, বের করা খুব সোজা। 27 আর 11 বিয়োগ করলে কত আসে? 16। তাহলে 16-র অর্ধেক কত? 8। তাহলে 11-র সাথে 8 যোগ করলে কত? 19। তাহলে এই দুটোর ডিফারেন্স কত? 8। এই দুটোর ডিফারেন্স কত? 8। সমান্তর দ্বারা কি হয়েছে? তার মানে আপনার টার্গেট হচ্ছে সমান্তর ধারা বানানো। বানাইতে হলে আপনি কি করবেন? তৃতীয় পদ আর প্রথম পদ এই দুটোর ডিফারেন্স কত? 16। 16-র অর্ধেক কত? 8। তাহলে 11-র সাথে যদি 8 যোগ করেন তাহলে 19 হয়ে গেল। আর কোনো কারণে যদি এই বেসিক কাজ আপনার না করে, তখন তো আমি আপনার ফর্মুলা শিখাইছি, দ্বিতীয় পদ সমান কি? প্রথম পদ প্লাস তৃতীয় পদ ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে আপনি ডি এর মান পাইলেন কত? 8। তাহলে বসায় দেন 8। তাহলে 11 প্লাস 80, দ্যাট মিনস 91। আমার কথাটা কি সবাই বুঝছেন? তাহলে আপনি যদি বেসিক দিয়ে করেন, দ্বিতীয় বা তৃতীয় পদ এভাবে বের করবেন। আর কেউ যদি বেসিক দিয়ে করতে না চান, সেক্ষেত্রে দ্বিতীয় বা তৃতীয় পদ যদি বের করতে বলে, আমি যে শর্টকাট ফর্মুলাটা শিখাইছিলাম, দ্বিতীয় পদ সমান কি? প্রথম পদ প্লাস তৃতীয় পদ ডিভাইডেড বাই 2, এই ফর্মুলাটা ইউজ করবেন। আমার কথা কি সবাই বুঝছেন? যদি বুঝে থাকেন লেখেন কেস 4 ডান। কেস 4 ডান। যদি বুঝে থাকেন সবাই লেখেন কেস 4 ডান। আচ্ছা, কেস 4 যদি সবাই বুঝে থাকেন, কেস 1টা কি সবাই বুঝতে পারছিলেন কিনা একটু জানান তো। কেস 1-এ এক্সাম্পল হচ্ছে 1 2 3 4। আমার 4টার ভিতর কোনটা কোনটা করানো লাগবে সবাই একটু উল্লেখ করে দেন। কেস 1, যেটা নেটের সমস্যার কারণে আমাদের ক্লাস আটকে গেছিল, সেই কেস 1-এর 1 2 3 4 এটার ভিতর কে কোন নাম্বারটা পারেন নাই একটু দ্রুত কমেন্টসে জানান তো। কেস 1-এর কাহিনীটা সবাই হচ্ছে কেস 4 বুঝছেন, আমি বুঝে গেছি। কেস 1-এর কাহিনীটা একটু সবাই জানান। কেস 1-এর কাহিনীটা কি? 4টা অঙ্ক ছিল, 1টা 2টা 3টা 4টা। এই 4টা অঙ্কের কি অবস্থা একটু কমেন্টসে জানান, যে 4টাই কি করাতে হবে নাকি কেস 1 পানি নাই? আচ্ছা, কেস 1 পান নাই যেহেতু, তাহলে আমি কেস 1টা একটু সবাই লাস্টেই পড়াই, যেহেতু এটা বাধা পড়ছে। তাহলে কেস 1টা আমরা সবাই লাস্টে করবো, ঠিক আছে? আপাতত টাইপ 6 শেষ, আমরা কেস 1 ক্লাসের সবার শেষে করব। আজকে যেহেতু ক্লাস একটু বিঘ্নিত হয়েছে, সবাই একটু ধৈর্য বেশি নিয়ে ক্লাসগুলো করেন, কারণ আমাদের টার্গেট যেতটুকু ছিল পড়া আমরা এটা ইনশাল্লাহ শেষ করবো আজকে। টাইপ 7 ইম্পর্টেন্ট টু নো। কেস 1 আমি পড়াবো টাইপ 6-এর, সমস্যা নাই। টাইপ 7 ইম্পর্টেন্ট টু নো। সবাই খাতায় একটা সূত্র লেখেন। প্রথমে শর্টকাট সূত্রটা লেখেন, তারপর কীভাবে আমি শর্টকাট সূত্রটা আনছি সেটা দেখাচ্ছি।
সবাই খাতায় শর্টকাট ফর্মুলাটা লেখেন, এরপর আমি ডিটেলস দেখাচ্ছি। আচ্ছা, আমি একটা স্ট্রাকচার লিখলাম, স্ট্রাকচারটা একটু সবাই লক্ষ্য করেন। লগ এ প্লাস লগ এ স্কোয়ার প্লাস লগ এ কিউব, এইরকম টাইপের যদি একটা স্ট্রাকচার দেওয়া থাকে, লগ এ প্লাস লগ এ স্কোয়ার প্লাস লগ এ কিউব প্লাস ডট ডট, এরূপ একটা ধারার যদি প্রথম এনটি পদের সমষ্টি বের করতে বলে, তখন সমষ্টি বের করার সূত্র হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু ইন্টু ধারাটির প্রথম পদ। আচ্ছা, এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু একটু পরিচিত পরিচিত লাগতেছে না? কি জানি, এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র আমরা কি শিখছিলাম? এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু। তার মানে আপনি পরীক্ষায় সূত্রটা এভাবে মনে রাখতে পারেন, লগ এ প্লাস লগ এ স্কোয়ার প্লাস লগ এ কিউব, এরূপ একটা ধারার প্রথম এনটি পদের সমষ্টি কি হবে? এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু ইন্টু ধারাটির প্রথম পদ। অথবা মনে রাখতে পারেন সমষ্টি সমান সমান কি? স্বাভাবিক সংখ্যার সমষ্টি ইন্টু ধারাটির প্রথম পদ, ইন্টু ধারাটির প্রথম পদ। তাহলে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, সমষ্টি মানে কি? এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু। কথা কি বোঝা গেছে? এই সূত্রটা কিভাবে আমি আনলাম এটা আমি একটু দেখাচ্ছি। যদি আমরা পরীক্ষায় অঙ্ক আসলে মূল সূত্র দিয়ে করবো না, আমরা এই শর্টকাট দিয়ে করবো, ঠিক আছে? আচ্ছা, আমি একটু দেখাচ্ছি কিভাবে আমরা এই সূত্রটা পাইছি। আচ্ছা, এটাতে কি লেখা যায় দেখেন, লগ এ প্লাস টু লগ এ, লগ এ স্কোয়ার কি লেখা যায়? টু লগ এ, এগুলো বিস্তারিত লগে শিখবো। লগ এ কিউবটা লেখা যায় কি? থ্রি লগ এ। আচ্ছা, খুব ভালো কথা। এখান থেকে আপনি যদি লগ এ কমন নেন তাহলে কি আসে? ওয়ান প্লাস টু প্লাস থ্রি ডট ডট ডট। আচ্ছা, লগ এ ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট ডট আপ টু কোন পর্যন্ত? এন পর্যন্ত। তার মানে কি? এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি না? এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি আপনি কী শিখছিলেন? এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু। তাহলে আপনি দেখেন আমি সূত্র শিখেছিলাম কি? এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু ইন্টু ধারাটির প্রথম পদ। আমি তো এই শর্টকাট সূত্র শিখেছি না? তাহলে আপনি কি এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু এতটুকু কি পাইছেন? আচ্ছা, এই ধারার প্রথম পদ কোনটা? লগে। এই যে লগে কি পাওয়া গেছে? বিষয়টা কি বোঝা গেছে? তার মানে আমি সূত্রটা কীভাবে আনছি এটা কি বুঝছেন? পরীক্ষা যেহেতু এমসিকিউ আকারে করব, এর জন্য এই জিনিসটুকু আমি আর শিখবো না। আমি শিখবো কি? লগ এ প্লাস লগ এ স্কোয়ার প্লাস লগ এ কিউব, এরূপ একটা স্ট্রাকচারের যদি আমাকে এনটি পদের সমষ্টি বের করতে বলে, তখন আমার ফর্মুলা কি? এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু ইন্টু ধারাটির প্রথম পদ। কথা কি বুঝছেন? যদি সবাই ফর্মুলাটুকু বুঝে থাকেন তাহলে লেখেন এফ ডান। সবাই যদি ফর্মুলাটুকু বুঝে থাকেন তাহলে লেখেন এফ ডান। আচ্ছা, আমরা তাহলে ফর্মুলাটা যদি বুঝে থাকি, এবার সেটা আমরা একটু অঙ্ক করি। টাইপ 7 এক্সাম্পল 2, টাইপ 7 এর এক্সাম্পল 2তে কি বলছে দেখেন, log 2 প্লাস log 4 প্লাস log 8 প্লাস ডট 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 ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি, প্রথম 10টি পদের সমষ্টি।
সবাই একটু মনোযোগ সহকারে বোঝেন, একটা অঙ্ক পারলে টাইপ 7 শেষ। log 2 প্লাস log 4 প্লাস log 8 প্লাস ডট ডট ডট, এই ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি বের করতে বসে, এই তো। আচ্ছা, খুব ভালো কথা, 10টি পদের, তার মানে n এর মান কত? 10। খুব ভালো কথা। আপনারা আমি শিখাইছি কি, স্ট্রাকচার হওয়া লাগবে কেমন? log a প্লাস log a স্কোয়ার প্লাস log a কিউব, এই টাইপের স্ট্রাকচার হওয়া লাগবে না? আচ্ছা, এই টাইপের স্ট্রাকচার কি আছে? না। তাহলে প্রথমে তাহলে আমার এর মতো বানাইতে হবে। বানাইলে কি করবেন দেখেন তো ভাইয়া, log 2 তো log 2-র মতোই থাকবে। log 4 রে কি লেখা যায়? 2 স্কোয়ার। 8 রে কি লেখা যায়? 2 কিউব। বিষয়টা দেখেন, log 2-র মতো থাকলো। log a হয়েছে log a স্কোয়ার, 4 রে কি লেখা যায়? 2 স্কোয়ার লিখছি। 8 রে কি লেখা যায়? 2 কিউব লিখছি। তার মানে কি log a প্লাস log a স্কোয়ার প্লাস log a কিউব হয়েছে। হইলে সূত্র কি ছিল? n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 2 ইন্টু ধারাটির প্রথম পদ। আচ্ছা, ধারাটির প্রথম পদ, খুব ভালো কথা। আপনারা কয়টা পদের সমষ্টি বের করতে পারছে? 10টা। তার মানে n এর মান কত? 10। আর খুব ভালো কথা, ধারাটির প্রথম পদ কি? log 2। বিষয়টা কি বোঝা গেছে? কি করলাম, যেহেতু আমার স্ট্রাকচারের মতো হয়েছে, তাহলে ফর্মুলা কি? n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু ধারাটির প্রথম পদ। তাহলে এখানে n এর মান কত? 10, কারণ 10টা পদের সমষ্টি বের করতে বসছে। তাহলে 10 নিলাম, খুব ভালো কথা, বসাইলাম 10। আচ্ছা, তারপর কি শিখছি? ধারাটির প্রথম পদ কত? log 2। তাহলে 10 ইন্টু 10 প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু log 2। তার মানে ফাইনালি আসে কত? 10 প্লাস 11 মানে হচ্ছে 1 মানে 11, 55 log 2। সবাইকে আমার কথা বুঝতে পারছেন? বুঝা গেছে? এটা তো খুবই সোজা অঙ্ক। একটু যদি পেঁচে দেয় তাহলে কি করবেন দেখেন। এবার আপনার কোশ্চেন দিছে log 11 প্লাস log 121 প্লাস log 1331 দিয়ে বলছে এই ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি। যখনই এই ধরনের কোনো কোশ্চেন দিবে আপনি বিচলিত হবেন না। আপনার টার্গেট কি? log a প্লাস log a স্কোয়ার প্লাস log a কিউব, এরূপ একটা স্ট্রাকচার বানানো, তাই না? এরূপ যদি আপনি স্ট্রাকচার বানাইতে পারেন তাইলে তো আপনি ফর্মুলাটা ইউজ করতে পারবেন। কোন ফর্মুলা? এই ফর্মুলাটি। আচ্ছা, এইবার একটু ভাইয়া লক্ষ্য করেন, log 11 তো log 11-এর মতো লিখলাম। log 121 মানে কি? 11 স্কোয়ার, এটা আমরা সবাই জানি। এখন 1331 মানে যে 11 কিউব, এটা তো আর আপনি জানেন না। জানেন? আপনার জানার দরকারও নাই। আপনি শুধু দেখবেন log a এরপর কি log a স্কোয়ার হচ্ছে কিনা। আপনি কি আমার কথা বুঝছেন? আপনার টার্গেট থাকবে কি তাইলে, যদি কোনো বড় ভ্যালু দিয়ে দেয় তখন তার আপনার মুখে মুখে 11 কিউব যে 1331, সেটা তো আর জানা সম্ভব না। আপনি খেয়াল করবেন কি log এর পরে কি log a স্কোয়ার হচ্ছে কিনা। log এর পর কি log a স্কোয়ার হয়েছে না, তার মানে এই ফর্মুলায় পড়বে। আমার এই a কিউব চেক না করলেও তো হবে, কারণ আপনি কি log a টু দি পাওয়ার 4 চেক করতেছেন। তার মানে দুইটা চেক করলেই যথেষ্ট। যখনই বড় কোনো মান দেখবেন দুইটা চেক করবেন, একটা হচ্ছে কি log a, আর একটা দেখবেন পরেরটা কি log a স্কোয়ার হয়েছে কিনা। হয়েছে? হইয়া যদি থাকে বাইর করতে বসে কি 10টি পদের সমষ্টি। এখন এর জায়গায় 10 বসায় দেন। আর ধারাটার প্রথম পদ কত? log 11। তাহলে ফাইনালি এখানে 5, এখানে 11, তার মানে কি 55 log 11। যদি বুঝে থাকেন সবাই লেখেন টাইপ 7 ডান। যদি সবাই বুঝে থাকেন তাহলে লেখেন টাইপ 7 ডান। আর ক্লাসটা কি এনজয় করতেছেন কিনা একটু সেটাও জানান, কারণ যেহেতু ক্লাসটা একটু বাধা হয়ে গেছে এই কারণে সবার একটু বোরিং লাগতে পারে। কারণ আজকে তো আমার লাইভ ক্লাস সাধারণত এর থেকে অনেক বেশি স্টুডেন্ট করে, যেহেতু একটু বাধাপ্রাপ্ত হয়েছে সবার একটু আগ্রহ কমে গেছে। কিন্তু আমাদের ক্লাসটা কন্টিনিউ করা উচিত, যেহেতু এখনো। আর সবাই একটু ক্লাসটা এনজয় করতেছেন কিনা একটু জানান, কারণ আমাদের আর লাইভ করতেছে মাত্র 340 জন, এর থেকে বেশি স্টুডেন্ট লাইভ করে।
আর একটু সবাই শেয়ার করে দেন, আরও কয়েকজন ক্লাস করুক। হ্যাঁ, এখন তো ভাই আসলে কালবৈশাখীর টাইম, আমি তো ঢাকাতে বসে ক্লাস নিচ্ছি, বিভিন্ন জায়গায় ঝড় বা এটা হবে, এর জন্য যারা হচ্ছে ক্লাস করার সময় সমস্যায় পড়তেছেন তারা পরবর্তী সময় ক্লাসটা দেখবেন। মূল কথা হচ্ছে আমি ক্লাসটা নিতে পারতেছি কিনা। আমি যদি ক্লাসটা নিতে পারি আপনি এটা পরেও কিন্তু ক্লাসটা দেখতে পারবেন। আমার এখানে যদি ঝড় বা বৃষ্টি হয় সেক্ষেত্রে আমাকে কিন্তু ক্লাস অফ করতে হবে, আর আমি যদি ক্লাস নিতে না পারি আপনি পরে দেখবেন কীভাবে। আচ্ছা, তাহলে আমরা ভাইয়া টাইপ 7 বুঝছি, এবার আসেন টাইপ 8। টাইপ 8-এর বিষয়টা আমি প্রথমে বলি। টাইপ 8 হচ্ছে পুরোটা হচ্ছে রিটেন কোশ্চেন। আপনাকে টাইপ 8 থেকে সাধারণত রিটেনে পরীক্ষায় কোশ্চেন দেওয়া উচিত, কিন্তু কোনো কারণে এই রিটেন কোশ্চেন যদি আপনাকে এমসিকিউ আকারে দিয়ে দেয়, কারণ এই অঙ্কগুলো হচ্ছে টাইপ 8-এ আমি যে ম্যাথগুলো দিছি এগুলো সব বোর্ড বইয়ের ম্যাথ। কোনো কারণে এই রিটেন ম্যাথটা আপনাকে এমসিকিউ আকারে দিয়ে দিল, তাহলে কি করবেন? আমি রিটেন মেথডটা শেখাচ্ছি না, কারণ আপনি যে কোনো গাইড বইয়ে এই অঙ্কগুলো রিটেন মেথড পাবেন মিডল টার্ম ব্রেকিং করে করা। আমি শিখাবো টাইপ 8-এর যদি কোনো রিটেন ম্যাথ এমসিকিউ আকারে আসে আপনি 40-45 সেকেন্ডের ভিতর কীভাবে অ্যান্সার করবেন। কথা কি বুঝে গেছে? রিটেন প্রসেসটা আমি দেখাচ্ছি না, ওটা মিডল টার্ম ব্রেকিং, ওগুলো আপনারা নিজেরাই পারবেন, অথবা আপনার কাছে যে বইটা আছে সেই বইয়ের সাহায্য নেবেন। টাইপ 8-এর নাম দেন এক্সেপশনাল কোশ্চেন। যদি এক্সেপশনাল কোশ্চেন হয় তাহলে টাইপ 8 দিয়ে কোশ্চেন দিবে। টাইপ 8-এর 1 নম্বর কোশ্চেনটা কি? একদম সোজা জিনিস, খুব ঠান্ডা মাথায় বোঝেন। টাইপ 8 পারলে টাইপ 9 শেষ। কি বলছে? প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি 225। n সংখ্যক স্বাভাবিক সংখ্যার, খুব মনোযোগ সহকারে এই অঙ্কটা বোঝেন, এটা বুঝলে আমাদের টাইপ 8 এবং টাইপ 9 দুটোটা শেষ। একটা অঙ্ক যদি বোঝেন, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি হচ্ছে 225। খুব ভালো কথা। বলছে n এর মান কত? আরও ভালো কথা, 4টা অপশন দিবে। অপশন দিছে কি কি? 3, 5, 6, 7। খুব ভালো কথা। আচ্ছা, এটা হচ্ছে রিটেনে আসার কথা। যদি কোনো কারণে এমসিকিউ আকারে দেয় আপনি কী করবেন? খুব মনোযোগ সহকারে দেখেন। বলছে কি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি 225। আচ্ছা, ঘনের সমষ্টি সূত্র কি শিখেছিলাম গত ক্লাসে? n × n+1 / 2 হোল স্কোয়ার। এটা সমান দেওয়া আছে কত? 225। এই পর্যন্ত কি ঠিক আছে? এইবার একটু বিষয়টাকে সহজ করেন, যেহেতু স্কোয়ার আছে আপনি উভয় পক্ষের যদি বর্গমূল করে দেন তাহলে 225-এর বর্গমূল কত? 15। এই পর্যন্ত ঠিক আছে? তার মানে আমি বিষয়টাকে একটু সহজ করতে কি করলাম, যেহেতু স্কোয়ার আছে উভয় পক্ষের আমি বর্গমূল করে দিলাম, তাহলে আসলো কি n × n+1 / 2 = 15। এই পর্যন্ত আপনি স্টপ। এমসিকিউ আকারে আসলে, রিটেন আকারে আসলে কি করবেন? যে কোনো গাইড বই দেখলেই হবে। এইবার আপনি এমসিকিউ আসলে করবেন কি? খুব মনোযোগ সহকারে দেখেন। আমার এতটুকু হচ্ছে বাম পক্ষ, আর এই 15টা হচ্ছে ডান পক্ষ। এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ। ছোটবেলায় আমরা যে সমীকরণ সিদ্ধ করতাম না, কি করতাম? এখানে n এর মান যদি 3, এই 3 যদি আমি বাম পক্ষে বসাই দেখি তো কি আসে। n এর মান যদি 3 বসাই, 3 × 3+1 মানে কত? 4 / 2। 2 2 কাটা, 3 2 6। তাহলে বাম পক্ষ হচ্ছে 6, ডান পক্ষ 15। তাহলে n এর মান কি 3 হবে? মানে আমরা ছোটবেলায় সিদ্ধ করতাম কি বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। তাহলে n এর মান যদি আমি 3 বসাই তাহলে বাম পক্ষে আসে 6, কিন্তু আমার ডান পক্ষ 15। তার মানে এটা কি অ্যান্সার হবে? না। তাহলে 3 অ্যান্সার হবে না। এইবার আমি দেখব 5। এই 5 যদি বসাই তাহলে কি আসে দেখেন তো। n এর মান 5 বসাইলাম, এখানে 5 বসাইলে কি 5 আর 1 যোগ করলে হচ্ছে 6 / 2। 3 × 5 = 15। ডান পক্ষের সাথে কি মিলে গেছে না? তার মানে কি n এর মান 5 হইলেই আমার অঙ্কের রেজাল্টটা আমি পেয়ে যাব। তার মানে যখনই আপনাকে কোনো রিটেন কোশ্চেন দিবে, দিয়ে কোনো একটা কিছুর মান বাইর করতে বলবে, এটা n এর মান বাইর করতে বলতে পারে, x এর মান বাইর করতে বলে, যাই বাইর করতে বলুক না কেন, আপনি শুধু দেখবেন বাম পক্ষ আর ডান পক্ষ আছে কিনা। প্রথম কাজ বাম পক্ষ আর ডান পক্ষ বানাবেন, বানাইছেন। এইবার প্রত্যেকটা অপশন থেকে অপশন এ প্রথমে বাম পক্ষে বসাবেন, বসায় দেখবেন যে এই মানটা পান সেটা কি ডান পক্ষের সমান কিনা। যদি ডান পক্ষের সমান হয় তাহলে অপশন এ অ্যান্সার। তারপর যদি না পান তাহলে দেখবেন কি বি, বি যদি না পান তাহলে দেখবেন কি সি,
সি যদি না পান তাহলে তো ডি অটো অ্যান্সার। আমার কথা কি সবাই বুঝছেন? যদি বুঝে থাকেন সবাই লেখেন এক্সাম্পল 1 ডান। এটা বুঝে থাকলে আমার টাইপ 8-এর বাকি অংশ আর 9 পড়াতে খুব বেশি হলে আর 10 থেকে 15 মিনিট লাগবে। এক্সাম্পল 1-এর এই যে আমি সিদ্ধ করার যে প্রক্রিয়াটা বুঝাইছি, এই বিষয়টা কি সবাই বুঝছেন নাকি? সবাই একটু জানান তো বুঝছেন কিনা। একটু সবাই বুঝছেন কিনা বিষয়টা একটু জানান। আর আপনাদের ধন্যবাদ, আপনাদের প্রচুর আগ্রহ আছে ম্যাথের প্রতি, যে এরকম ঝড় বৃষ্টি, তারপর হচ্ছে নেটওয়ার্ক সমস্যা, তারপর আপনারা এখন 320 জনের মতো ক্লাস করতেছেন। গুড, আমাদের এই স্পিডটা ধরে রাখতে হবে, তাহলে আমরা ম্যাথগুলো পারবো। আর আমরা এই ধারাটা অনেক এক্সপেরিমেন্ট করে পড়াচ্ছি যে ঠিক কোন মেথডে পড়ালে আমাদের ভবিষ্যতে ম্যাথ আমরা সহজভাবে পড়াতে পারি। লগারিদম থেকে ইনশাল্লাহ ম্যাথের ক্লাস হবে সুপার। কথা কি বোঝা গেছে? ম্যাথের ক্লাস দুর্দান্ত ক্লাস শুরু হবে আমাদের লগারিদম থেকে, কারণ ধারাতেই সমস্ত পরীক্ষা নিরীক্ষা চালানো হচ্ছে ঠিক কীভাবে পড়ালে আপনারা ম্যাথটা খুব ভালোভাবে বুঝতে পারেন। এজন্য লগারিদম থেকে ম্যাথ নিয়ে কোনো ভয় ইনশাল্লাহ কারো থাকবে না। হ্যাঁ, কথা সত্য, টাকার মেডিসিনের তো একটা স্পিড থাকবেই ভাইয়া, কারণ আপনাদের বেশ যত ভালো পড়াবো তত বেশি স্টুডেন্ট আমার কাছে পড়বেন, সুতরাং স্পিড তো ওখান থেকেই আসে। ডিটেলস নিয়মটা যে রোজা মাইশা আপু, আপনার যে কোনো রেফারেন্স বইয়ে ডিটেলস নিয়মগুলো দেওয়া আছে, এগুলো আমি ডিটেলস নিয়ম করাতে গেলে ক্লাস অনেক লেন্দি হয়ে যাবে। আর ডিটেলস নিয়ম শেখাবো রিটেনে, কারণ আপনার 5 মিনিট বসে তো আর এমসিকিউর অঙ্ক করবেন না। আচ্ছা, এবার আসেন অঙ্ক নম্বর 2 নম্বর অঙ্ক বলছে 2 + 4 + 6 + 8 এই ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি 2550 হলে n এর মান কত? খুব ভালো কথা, আপনারা বলছে কি 2 + 4 + 6 + 8 +... এই ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি যদি 2550 হয় তাহলে n = what? এবার একটু গত ক্লাসে ব্যাক করেন। গত ক্লাসে কি শিখেছিলাম? সমান্তর দ্বারা সমষ্টি বের করার সূত্র হচ্ছে দুইটা, একটা হচ্ছে যদি শেষ পদ থাকে, আর একটা যদি শেষ পদ না থাকে। এখানে কি শেষ পদ আছে? নাই। না থাকলে সূত্র জানি কি? তখন সমষ্টি বের করার সূত্র হচ্ছে সমষ্টি সমান সমান n/2 × 2a + n-1 × d। এই ছিল না? এই পর্যন্ত ঠিক আছে? আচ্ছা, এখন আসেন সমষ্টি কত? 2550। এটা সমান সমান n এর মান বের করতে বলছে, তাহলে n/2 × a মানে কত? এগুলো সব রিটেন কোশ্চেন ভাই, এগুলো এমসিকিউতে আসা উচিত না, কিন্তু কোনো কারণে যদি আসে আমি সেই নিয়মটা শিখাচ্ছি। এর মান কত? 2 + n-1 × d। d মানে কি? দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, তাহলে d এর মান কত? 2। এই পর্যন্ত কি বের করছেন? আমি কি বলছি, এগুলো কখনোই রিটেন অঙ্ক, এগুলো এমসিকিউতে আসা উচিত না। তারপর আমি শিখাচ্ছি যদি আসে 40 বা 50 সেকেন্ডে কীভাবে করবেন। এই লাইনটা লিখলেন, লেখার পর এটা হচ্ছে কি আমার, এটার আমি বাম পক্ষই ধরি, সরি এটার আমি ডান পক্ষই ধরি, ভ্যালুটারে ডান পক্ষই ধরেন, আর এটার আপনি বাম পক্ষ ধরেন। অলওয়েজ মানরে ধরবেন হচ্ছে ডান পক্ষ, এটা ধরবেন বাম পক্ষ। এখন আপনার কাজ কি? অপশনে কি মান দেওয়া থাকবে না? এর মান দেওয়া আছে মনে করেন হচ্ছে 50, বির মান দেওয়া আছে 60। আপনার কাজ কি? এই n এর ভ্যালু প্রত্যেকটা অপশনে বসাবেন, বসায় দেখবেন কার জন্য 2550 পাইছেন। যার জন্য 2550 পাবেন সেই আপনার অ্যান্সার। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি? কারণ আপনি যদি এটা রিটেন মেথডে করেন আপনার 6 থেকে 7 মিনিট সময় লাগবে, মিনিমাম 5 মিনিট লাগবে। তার মানে আমার পরীক্ষায় যদি এই ধরনের কোনোদিন কোশ্চেন আসে, আমি ডিটেলস নিয়ম কখনোই পিলিতে শিখবো না। আপনি কি 5 মিনিট বসে অঙ্ক করবেন? আবার এটা আসা উচিত না। যদি কোনো কারণে আসে, এই নিয়মে করলে আপনি 1 মিনিটের ভিতরে অঙ্কটা অ্যান্সার করে আসতে পারবেন। তাহলে আমার নিয়মটা কি? জাস্ট আমি ফর্মুলাটা ইউজ করে মানটারে ধরবো হলো ডান পক্ষ, অজানা যে উপাদানটা থাকবে তারে ধরবো বাম পক্ষ। এবার প্রত্যেকটা অপশন থেকে n এর মান, অপশন এ থেকে n এর মান এখানে 50 বসাবো, বসে দেখবো আমি 2550 পাই কিনা। পাইলে অ্যান্সার কত? 50। না পাইলে দেখবো কত? 60। কথা কি বোঝা গেছে? যদি বোঝা যায় তাহলে 2 আর 3 দুটোই সবাই পারবেন। এই দুটো আমি হোমওয়ার্ক দিলাম। সবাই একটু আমাদের কমেন্টসে ফিডব্যাক জানান 2 কি বুঝছেন কিনা। যদি 2 বুঝে থাকেন তাহলে লেখেন এক্সাম্পল 2 ডান।
সবাই যদি 2 বুঝে থাকেন তাহলে লেখেন এক্সাম্পল 2 ডান, আর এক্সাম্পল 3 তাহলে হোমওয়ার্ক, ওইটাও আপনারা নিজেরাই পারবেন। সবাই একটু জানান তো কি অবস্থা এক্সাম্পল 2 এর। আচ্ছা, এক্সাম্পল 2 যদি বুঝে থাকেন আসেন এক্সাম্পল 4। এক্সাম্পল 4টা হচ্ছে একটা পাশে 3 স্টার দেন। এটা আমরা হচ্ছে প্রথমে ডিটেলস নিয়ম দেখাবো, তারপর হচ্ছে আপনার যদি বেসিক ভালো থাকে খুব দ্রুত কীভাবে করবেন আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। এক্সাম্পল 4 এর পাশে একটা 3 স্টার দেন, কারণ এই অঙ্কটা খুব সহজে করা যায় যদি আপনি বেসিক বুঝতে পারেন। আর যদি বুঝতে না পারেন তাহলে এটা রিটার্ন ম্যাথ হয়ে যাবে। এর জন্য এইটাই পরীক্ষা কিন্তু দেওয়ার একটা চান্স আছে। এক্সাম্পল 4 এর পাশে 3 স্টার দেন। কোশ্চেনটা আমি লিখতেছি না, জাস্ট সবাই একটু সেটার সাথে মিলিয়ে নেন। কি বলছে? এক ব্যক্তি 2500 টাকার একটি ঋণ কিছু সংখ্যক কিস্তিতে পরিশোধ করতে রাজি হন। প্রত্যেক কিস্তি পূর্বের কিস্তি থেকে 2 টাকা বেশি। যদি প্রথম কিস্তি 1 টাকা হয় তবে কতগুলো কিস্তিতে ওই ব্যক্তি তার ঋণ শোধ করতে পারবেন? আচ্ছা, লক্ষ্য করেন, প্রথম কিস্তি বলছে 1 টাকা, খুব ভালো কথা। তারপর বলছে কি? প্রত্যেক কিস্তি পূর্বের কিস্তি থেকে 2 টাকা বেশি। তাহলে প্রথম কিস্তি যদি 1 টাকা হয়, প্রত্যেক কিস্তি পূর্বের কিস্তি থেকে 2 টাকা বেশি, তাহলে পরের কিস্তি কত? 3 টাকা। তাহলে তারপরের কিস্তি কত? 5 টাকা। এই পর্যন্ত কি ঠিক আছে? বিষয়টা বোঝেন নাই? প্রথম কিস্তি হচ্ছে 1 টাকা, তারপর বলছি কি প্রত্যেক কিস্তি পূর্বের কিস্তির থেকে 2 টাকা বেশি। তাহলে প্রথম কিস্তি 1 টাকা হইলে পরের কিস্তি কত? 3 টাকা। তার থেকে 2 টাকা বেশি হলে কত? 5 টাকা। ঠিক আছে। এইবার বলছে তিনি মোট 2500 টাকার ঋণ করছে, কতগুলা কিস্তিতে ঋণ শোধ করতে পারবে? আমরা ধরে নিলাম তিনি n সংখ্যক কিস্তিতে ঋণ শোধ করবে। তাহলে বিষয়টা হচ্ছে এরকম, 1 + 3 + 5 ... এই ধারাটার n সংখ্যক পদের সমষ্টি যদি 2500 হয় তাহলে n = what, তাই না? এখন আপনি যদি ডিটেলস নিয়মে করেন তাহলে কি করবেন? যেহেতু শেষ পদ নাই তাহলে সমষ্টি সূত্র কি? সমষ্টি সমান সমান n/2 × 2a + n-1 × d। আচ্ছা, তাহলে সমষ্টি কত? 2500। n/2 × 2 এর মান কত? 1 + n-1 × d কত? 3 থেকে 1 বাদ দিলে কত? 2। এইবার আপনি প্রত্যেকটা অপশন থেকে n এর মান বসায়া যার জন্য 2500 পাবেন সেই কি আপনার অ্যান্সার। এই তো ঠিক আছে। যাদের একটু ইনস্ট্যান্ট মাথা খুব কম কাজ করবে তারা এই নিয়মে যাবেন, তাতেও আপনি 1 মিনিটে অঙ্কটা পারবেন। আর যাদের মাথা একটু দ্রুত কাজ করবে তাদের এগুলো কিচ্ছু করা লাগবে না। কি বলছে সিরিজটা দেখেন, 1 3 5, এটা কি n সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি না? 1 3 5 7 শিখাইছিলাম। তাহলে n সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র কি? n²। ঠিক আছে। তাহলে n² সমান সমান কত? 2500। তাহলে n = কত? রুট করে দেন, রুট করে দিলে কত? 50। এখন অনেকে জিজ্ঞেস করতে পারেন -50 হয় নাই কেন? আপনার কিস্তি বা পদ সংখ্যা এটা কি নিরর্থক হইতে পারে? আপনি কি আমার কথা বুঝতে পারছেন? তার মানে বিষয়টা দাঁড়াইলো কি, আপনি যদি বেসিক বোঝেন এটা হচ্ছে কি n সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি। তাহলে n সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র কি? n²। তাহলে সমষ্টিতে আছে কত? 2500। তাহলে এখান থেকে n এর মান বেরোবে কত? 50। তার মানে আপনার যদি বেসিক খুব দুর্দান্ত হয় তাহলেই আপনি এই সিরিজ দেখেই বুঝে যাবেন যে আপনাকে কোন মেথডে ম্যাথটা করতে হবে। তখন অঙ্ক করতে লাগবে 10 সেকেন্ড। আর আমাদের যেহেতু সবার মেধা সমান না, অনেকে এটা ধরতে পারবেন না, কারণ পরীক্ষায় এরকম 1 3 5 সাজায় দিবে এমন কোনো ঘটনা আছে? 2 + 4 + 6 এরকম করে তো দিতে পারে। তখন আবার জোড় সংখ্যার সমষ্টি সূত্র ইউজ করতে হবে, যে তাড়াতাড়ি করতে চান। আর যদি কম বোঝেন কিচ্ছু না, এই নর্মাল সূত্রে যাবেন। শেষ পদ না থাকলে সমষ্টি বের করার সূত্র হচ্ছে এইটা। এরপর আমরা অপশন চেক করে অঙ্কটা করব। আমার কথা কি বুঝছেন? যদি বুঝে থাকেন সবাই লেখেন টাইপ 8 ডান। যার যেমন মেরিট সে সেই অনুসারে কাজ করবেন, কারণ আপনার মেধার সীমাবদ্ধতা আপনি জানেন। সেই সীমাবদ্ধতার আলোকে আপনাকে ভালো ফল আনতে হবে। যদি আপনার মনে হয় আপনি এরকম ধৈর্য দ্রুত করে ফেলতে পারবেন, আলহামদুলিল্লাহ। যদি মনে হয় না আমি এরকম পারবো না, আপনি 1 মিনিট ব্যয় করে করবেন, তারপরে তো 1 মার্ক পাবেন। কথা কি বোঝেন নাই? যদি টাইপ 8 সবাই বুঝে থাকেন সবাই একটু কমেন্টসে জানান টাইপ 8 ডান।
টাইপ 8 যদি বুঝে থাকেন সবাই লেখেন টাইপ 8 ডান। আর বেশিক্ষণ লাগবে না ক্লাস শেষ করতে। আচ্ছা, টাইপ 8 যদি বুঝে থাকেন, এবার আসেন একটা ইন্টারেস্টিং টাইপ পড়াবো, সেটার নাম হচ্ছে টাইপ 9। টাইপ 9 এর পাশে লেখেন সুপার এক্সেপশনাল আইটেম। মানে আপনারা যদি ধারা থেকে সর্বোচ্চ কঠিন কোশ্চেন করে তাহলে কোশ্চেন দিবে টাইপ 9 থেকে। আমার কথা কি বুঝছেন? মানে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম, শুধুমাত্র কোশ্চেন যদি সুপার এক্সেপশনাল, যে এর থেকে আর ব্যতিক্রমী কোশ্চেন হতে পারে না ধারায়, তাহলেই শুধুমাত্র আপনাকে টাইপ 9 দিবে। আমি টাইপ 9 এখন একদম শর্টকাটের নিয়ম দেখিয়ে দেব, সবাই পারবেন। তার জন্য টাইপ 9 এর পাশে সবাই লেখেন সুপার এক্সেপশনাল কোশ্চেন হলেই শুধুমাত্র টাইপ 9 আসতে পারে। আমি একটা অঙ্ক করাচ্ছি, সবাই একটা অঙ্ক পারলে টাইপ 9 এর সবগুলো অঙ্ক পারবেন। 1 নম্বর এক্সাম্পলটা দেখেন কি বলছে। ও আগে টাইপ 9 এর নাম দেন, n-তম পদ পর্যন্ত যোগফল নির্ণয় সংক্রান্ত। আমার সংক্রান্তর শটা খুব সুন্দর হাতের লেখা। n-তম পদ পর্যন্ত যোগফল নির্ণয় সংক্রান্ত। সবাই নামটা দিছেন? একটা অঙ্ক করাবো, খুব মনোযোগ সহকারে সবাই বুঝবেন। একটা অঙ্ক যদি বোঝেন আমাদের আলোচনা শেষ। সবাই প্রথমে একটা এক্সাম্পল লেখেন খাতায়। আমি টাইপ 9 এর নাম দিছি কি, n-তম পদ পর্যন্ত যোগফল নির্ণয় সংক্রান্ত। ভাইয়া শুধু 5টা মিনিট মনোযোগ সহকারে শোনেন। একটা অঙ্ক পারলে, আমি এখানে 9টা অঙ্ক দিছি, 9টা অঙ্ক পারবেন। একটা অঙ্ক শুধু পারতে হবে। এক্সাম্পল মানে কি বলছে, 1 × 2 প্লাস 2 × 3 প্লাস 3 × 4 প্লাস ডট 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 ধারাটির n-তম পদ পর্যন্ত যোগফল দিয়া আপনার 4টা অপশন দিছে। আমি 4টা অপশন লিখতেছি না, শুধু 2টা অপশন লিখি আপাতত। হাফ n, n+2, n+3, আর এখানে দিচ্ছে 1/3 n, n+1, n+2। আচ্ছা, বিষয়টা দেখেন, আমি টাইপের নাম বলছি কি, n-তম পদ পর্যন্ত যোগফল নির্ণয়। যদি কখন আপনাকে কোনো একটা কোশ্চেন দিয়া বলে ধারাটির n-তম পদ পর্যন্ত যোগফল বাই করতে, তখন অঙ্ক করবেন কিসের সাহায্যে? টাইপ 9 এর সাহায্যে। এটা হচ্ছে সুপার এক্সেপশনাল, মানে এর থেকে আর এক্সেপশনাল কোশ্চেন হইতে পারে না ধারা থেকে। আচ্ছা, প্রথম কাজ, যখন এই ধরনের কোনো কোশ্চেন দিবে, আপনি প্রথমে যেই কাজটা করবেন, আপনি প্রথম 2টা পদ নেবেন। বিষয়টা দেখেন, 1 এটা কিন্তু ইন্টু 1 × 2 প্লাস 2 × 3, এইটা হচ্ছে কি আমার প্রথম পদ, এইটা হচ্ছে কি আমার দ্বিতীয় পদ। আমি কি শিখাইছি, যখনই কোনো একটা ধারার n-তম পদ পর্যন্ত যোগফল বাইর করতে বলবে, আপনি প্রথমে কি করবেন, আপনি প্রথম 2টা পদ নেবেন। নিছেন? তাহলে প্রথম 2টা পদ নিলে বিষয়টা কি দাঁড়ায়, 1 × 2 প্লাস 2 × 3। এটা মানে কি, 1-এর সাথে 2 গুণ করলে আসে কত 2, 2-এর সাথে 3 গুণ করলে আসে কত 6, তার মানে সমান সমান আসছে কত 8। এই পর্যন্ত কি বোঝা গেছে? তাহলে কাজটা কি, কোনো একটা ধারার যদি n-তম পদ পর্যন্ত যোগফল বাইর করতে বলে, আমার প্রথম কাজ, আমি প্রথম 2টা পদ নেব। আবার অনেকে ধরে এইটা প্রথম পদ, এইটা দ্বিতীয় পদ, বিষয়টা কিন্তু তা না। 1 × 2 এটা হচ্ছে প্রথম পদ, 2 × 3 এটা হচ্ছে দ্বিতীয় পদ। তাহলে প্রথম 2টা পদ আপনি নিলেন, তাহলে প্রথম 2টা পদ নিলে আসে কত 8। এই পর্যন্ত কি ঠিক আছে? তাহলে আপনি পদ নিছেন কয়টা, 2টা। তার মানে প্রত্যেকটা অপশনে n এর জায়গায় আপনি বসাবেন 2। মনোযোগ সহকারে বোঝেন, n-তম পদ পর্যন্ত যোগফল বাইর করতে বললে আমি কি করব, প্রথম 2টা পদ নেব, নিলাম, নিয়ে পাইছি কত 8, পাইলাম। পদ নিছি কয়টা, 2টা। তার মানে প্রত্যেকটা অপশন n এর জায়গায় আমি কত বসাবো, 2। তাহলে এখানে যদি অপশন এতে n এর জায়গায় যদি 2 বসান, তাহলে আসে কত, হাফ × 2 × 2 প্লাস n+2, মানে 2 + 2 মানে কত 4, ইন্টু 2 + 3 মানে কত 5। তাহলে 2 2 কাটা, 4 5 20। আপনার দরকার কত 8, আসছে কত 20। তাহলে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ কি হয়েছে, হয় নাই।
তার মানে কাজ কি করলাম, প্রথম দুইটা পদ নিয়ে পাইছি 8, যেহেতু পদ নিয়েছি দুইটা, সব অঙ্কে এক নিয়ম, পদ যেহেতু নিয়েছি দুইটা, তার মানে এনের মান কত 2, প্রত্যেকটা অপশন এনের জায়গায় বসাবো কত 2, বসায় দেখবো কার জন্য 8 পাই, যার জন্য 8 পাবো সেই আমার অ্যান্সার। অপশনে কি আমার 8 দিছে, দেয় নাই। এবার আসেন অপশন বি, 1/3 এনের জায়গায় বসাবো কত 2, এই জায়গায় যদি 2 বসে তাহলে আসে কত 3, এখানে যদি 2 বসে তাহলে আসে কত 4, 2 2 কাটা, সরি 3 3 কাটা, 4 2 8, 8 কি পাইছেন, তাহলে অ্যান্সার কত বি। বিষয়টা কি বোঝা গেছে? তাহলে আমি আরেকবার সামারি করি। কখনো যদি আপনাকে ধারার এনতম পদ পর্যন্ত যোগফল বাড়ি করতে বলে, প্রথম কাজ প্রথম দুইটা পদ নেব, নিছি, নিলে পাইছি কত 8 পাইছি, পদ নিছি কয়টা, দুইটা, প্রত্যেকটা অপশনের এনের জায়গায় তাহলে বসাবো কত 2, প্রত্যেকটা অপশনে এনের জায়গায় 2 বসায় দেখবো কার জন্য আমি 8 পাই, যার জন্য 8 পাবো সেই আমার অ্যান্সার। সবাই যদি আমার কথাটা বুঝে থাকেন লেখেন ওকে লেখেন, তাহলে আমার বাকি 8টা অঙ্ক করাইতে লাগবে 5 মিনিট। ওকে লেখেন যদি বুঝে থাকেন, পুরো কথা যদি বুঝে থাকেন ওকে লেখেন, 8টা অঙ্ক আমি শুধু মুখে মুখে বলবো আর আপনারা করবেন সবাই। এটা যদি বুঝে থাকেন একটু ওকে লিখে দেন তো। খুব দ্রুত লেখেন, একেই 12টা বাজে গেছে। সূত্রের সিস্টেমে কি সূত্র ব্যবহার হবে? আপু আপনার প্রশ্নটা আমি বুঝি নাই, কিন্তু আমি টাইপ 4-এর একটু আলোচনা করার ইচ্ছা আছে আজকে। আপনাদের ধৈর্য থাকলে তখন আপনার প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দেবো, কারণ আমাদের আজকে লাখ খারাপ। ক্লাস শুরু করতে যে 10:30 শুরু হয়ে গেছে 10:40, প্রথম 20 মিনিট তো গেল নেটের সমস্যা। আচ্ছা সবাই যেহেতু বুঝছেন, এবার সবাই শিটটা হাতে নেন, আমি বুলেটের গতিতে অঙ্ক একটা একটা করে করাই দিতেছি। সবাই যেহেতু বুঝছেন এবার আসেন। এইবার কোশ্চেন দিছে 1/1 × 2 প্লাস 1/2 × 3 প্লাস 1/3 × 4 প্লাস ডট ডট ডট, এই ধারাটির এনতম পদ পর্যন্ত যোগফল। এই ধারাটির এনতম পদ পর্যন্ত যোগফল। আমি কি বলছি, যখনই কোনো একটা ধারার এনতম পদ পর্যন্ত যোগফল বাইর করতে বলবে, আপনার কাজ কি, প্রথম দুইটা পদ নেবেন। আচ্ছা নিলাম, নিলে কি আসে একটু দেখি তো ভাইয়া। 1/2 প্লাস 1/2 × 3 মানে কত 6, লসাগু করলে 6, 2 হলো 3, উপরে আসে কত 1, 4/6, তার মানে কাটাকাটি করলে কত 2/3। তাহলে এভাবে যদি দেয় কোনো সমস্যা নেই, এনতম পদ পর্যন্ত যোগফল বাড়ি করতে বসে কি দেয়া আছে দেখার দরকার নাই, প্রথম দুইটা পদ নেবেন, নিছি, নিলে আসলো কত 2/3। এখন প্রত্যেকটা অপশন এনের জায়গায় কত বসাবেন 2, যার জন্য আপনি 2/3 পাবেন সেই আমার অ্যান্সার। আমার কথা কি বোঝা গেছে? তার মানে কাজ কি, এনতম পদ পর্যন্ত যোগফল বাইর করতে বললেই প্রথম দুইটা পদ নেব, নিছি, নিয়ে যা পাবো পাইছি, প্রত্যেকটা অপশন এনের জায়গায় কত বসাবো 2, যার জন্য আমি 2/3 পাবো সেই আমার অ্যান্সার। এটা যদি বুঝে থাকি, এবার মনে করেন কোশ্চেন দিচ্ছে এরকম, টু স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস 2n হোল স্কোয়ার। আচ্ছা বিষয়টা দেখেন, এইবার কিন্তু এনতম পদ পর্যন্ত যোগফল সরাসরি উল্লেখ করে দেয় নাই, কিন্তু এই কোশ্চেনটা কি এভাবে লেখা যায় না, 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস ডট ডট ডট, ধারাটির এন সংখ্যক পদের যোগফল নির্ণয় করুন, ধারাটির এনতম পদ পর্যন্ত যোগফল নির্ণয় করুন। এই কথার ভিতরে কোনো পার্থক্য আছে? নাই। তার মানে আপনাকে যদি সরাসরি ধারাটির এনতম পদ পর্যন্ত যোগফল এটা না বলে লাস্টে এসে এন পর্যন্ত দিয়ে দিছে যোগফল, তার মানে কি এটাও কিন্তু একই কথা, ধারাটির এনতম পদ পর্যন্ত যোগফল নির্ণয় করতে বসে। গল্প কি ছিল, প্রথম দুইটা পদ নেব, নিলাম, নিলে কি আসে 2 স্কোয়ার মানে কত 4, 4 স্কোয়ার মানে কত 16, যোগ করলে আসে কত 20। এবার কি করবেন, প্রত্যেকটা অপশনের এনের জায়গায় বসাবেন 2, কারণ আপনি পদ দুইটা নিছেন না। তার মানে ইউনিভার্সাল ট্রুথ, এন সংখ্যক পদের যোগফল, যদি কোনো একটা প্রশ্ন দিয়ে বলে ধারাটির এনতম পদ পর্যন্ত যোগফল বের করতে, আপনার কাজ হচ্ছে প্রথম দুইটা পদ নেবেন, নিছেন, নিলে সামথিং কোনো একটা মান পাবেন, পাইছেন। এইবার প্রত্যেকটা অপশনে এনের জায়গায় 2 বসাবেন, কারণ পদ দুইটা নিছেন না, যার জন্য 20 পাবেন সেই হচ্ছে আমার অ্যান্সার। আমার কথা কি বোঝা গেছে? যদি বোঝা যায় আমি আর একটা অঙ্ক দেখাবো, বাকিগুলো আপনারা নিজেরা করবেন শীটের। এবার আপনার কোশ্চেন দিছে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস
ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস ডট 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 এই ধারাটির এন সংখ্যক পদের যোগফল। আচ্ছা, এই ধারার যদি এন সংখ্যক পদের যোগফল বাড়ি করতে হলে কোনো সমস্যা নেই। আমি গল্প কি বলছি, এটা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে কি দ্বিতীয় পদ। আমাদের গল্প কি ছিল, যখনই কোনো একটা ধারার এন সংখ্যক পদের যোগফল বাড়ি করতে বলবে বা এনতম পদ পর্যন্ত যোগফল বাড়ি করতে বলবে, আমার কাজ হলো কি আমি প্রথম দুইটা পদ নেব। নিলে কি আসে একটু দেখি তো ভাইয়া। ওয়ান স্কোয়ার মানে কি ওয়ান, আর এখানে ওয়ান স্কোয়ার মানে কত ওয়ান, ফোর টু স্কোয়ার মানে কত ফোর, তাহলে ফাইনালি আসে কত ওয়ান প্লাস এটা হচ্ছে কি ফাইভ, তার মানে সিক্স। এখন প্রত্যেকটা অপশনে এনের জায়গায় দুই বসায় দেখবেন কার জন্য আপনি সিক্স পান, যার জন্য সিক্স পাবেন সেই আপনার অ্যান্সার। যদি বুঝে থাকেন টাইপ 9-এর 9টা অঙ্ক বাসায় সবাই একবার প্র্যাকটিস করবেন, এগুলো পরীক্ষায় আসার কথা না, কিন্তু যদি অনেক ডিপে কোশ্চেন করে তাহলে এখান থেকে কোশ্চেন দিয়ে দিতে পারে। কথা কি বুঝে গেছে? আর নিয়মটা জানলে তো খুবই সোজা। কি, প্রথম দুইটা পদের যোগফল বের করব, করলাম, করার পরের কাজ কি, যেই মানটা পাবো প্রত্যেকটা অপশনে এনের মান দুই বসাবো, বসায় যার জন্য কোশ্চেনের মানটা পাবো সেই কি আমার অ্যান্সার। শুধু কোশ্চেনে দেখবো কি এনতম পদ পর্যন্ত আমাকে যোগফল বের করতে বলছে কিনা। যদি এতটুকু বুঝে থাকেন সবাই লেখেন টাইপ 9 ডান। সবগুলো অঙ্ক বাসায় হোমওয়ার্ক দিলাম, সবগুলো অঙ্ক বাসায় হোমওয়ার্ক দিলাম। সবাই যদি বুঝে থাকেন লেখেন টাইপ 9 ডান। অনেকেই অধৈর্য হয়ে যাচ্ছে, 284 জন লাইভে আছে, কিন্তু আমি আজকে ক্লাস পুরোটা শেষ করতে চাচ্ছি। আচ্ছা, টাইপ 9 যদি বুঝে থাকেন, এবার আপনাদের কাছ থেকে আমি একটু জিনিস জানতে চাচ্ছি। আমার পুরো ক্লাসটা শেষ করতে আরও 20 মিনিট লাগবে, আমার পুরো ক্লাসটা শেষ করতে আরও 20 মিনিট লাগবে। আমি কি ক্লাস আজকে এখন শেষ করে দেব, নাকি বাকি 20 মিনিট কন্টিনিউ করে পুরো ঝামেলা শেষ করে দেব? যদি সবাই চান কন্টিনিউ করতে লেখেন কন্টিনিউ, তাহলে আমার আরও 20 মিনিট লাগবে। আর যদি সবাই বোর হয়ে যান, কারণ অলরেডি 12টা 5 বাজে, অনেকে হয়তো ভাত নাও খেতে পারেন, সেরির একটা ব্যাপার আছে। যদি আর কন্টিনিউ না চান তাহলে বলেন যে ভাই আজকে এই পর্যন্তই থাকুক। আর যদি কন্টিনিউ চান, আমার আরও 20 মিনিট লাগবে, আমারে জাস্ট জানাই দেন যে ভাইয়া আজকে কমপ্লিট করে দেন। আপনাদের মেজরিটি যা বলবে তার উপরে। কারণ রাইখা দিলে তো ঝামেলা, এগুলো তো আপনার এরকম ঝামেলা হবেই ভাইয়া। এবার ঝড় বৃষ্টির মৌসুম তো, কিচ্ছু করার নাই, একটু ধৈর্য নিয়ে পড়তে হবে। ম্যাথমেটিক্স আমরা তো শিখবো। আমার আজকে অফ রাখলাম, আগামী ক্লাস নেবো 18 তারিখ, সেদিন দেখা গেলো আরও বেশি ঝড় অথবা বৃষ্টি বা নেটের সমস্যা, আপনি কি করবেন? প্রত্যেক দিন কি অফ রাখবেন? আজকে শেষই করে দিই তাহলে। আচ্ছা, তাহলে যদি শেষ করে দেই, প্রথমে আমি টাইপ 6-এর কেস 1টা পড়াবো, তারপর আমি একটা মূল জিনিস আলোচনা সেদিন করতে পারিনি, সেটা হচ্ছে টাইপ 4 আর টাইপ 5-এর পার্থক্য। এটা আমার করা দরকার, যারা ক্লাসটা মিস করছেন তারা মিস করবেন। আচ্ছা আসেন, টাইপ 6-এর কেস 1, টাইপ 6-এর কেস 1, টাইপ 6-এর কেস 1। আচ্ছা, কেস 1-এর নাম হচ্ছে কি সাধারণ অন্তর নির্ণয় সংক্রান্ত। সাধারণ অন্তর নির্ণয় সংক্রান্ত। আচ্ছা, সাধারণ অন্তরটা আমরা প্রকাশ করি কি দ্বারা? ডি দ্বারা। ডি সমান কি? দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। এই যে আমি ডি সাধারণ অন্তরটা আমরা সমান্তর দ্বারা কি দ্বারা প্রকাশ করতেছি? ডি দ্বারা। এই ডি সমান কি? দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। এই ডিটা ধনাত্মক হইতে পারে, ঋণাত্মক হইতে পারে, কোনো সমস্যা নাই। আপনার এই ডি এর মান ধনাত্মক হইতে পারে, ঋণাত্মক হইতে পারে, কোনো প্রবলেম নাই। কথা বুঝা গেছে? তাহলে আমরা শিখলাম কি কোনো একটা সমান্তর ধারা যদি কখনো সাধারণ অন্তর বের করতে বলে, তাহলে ডি সমান কি? দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। আচ্ছা, এই ডি এর মান কি ধনাত্মক হইতে পারে, ঋণাত্মক হইতে পারে, এটা জানি না, রাখলাম। এবার আসেন এক্সাম্পল 1। এক্সাম্পল 1-এ বলছে 2 মাইনাস 5 মাইনাস 12 মাইনাস 19 মাইনাস, এই ধারাটা সাধারণ অন্তর বের করতে বলছে এক্সাম্পল 1। আচ্ছা, আমি কি শিখছি? ডি সমান হচ্ছে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, এই তো ভাইয়া? খুব মনোযোগ সহকারে বলতেন, এই অঙ্কে আপনার পরীক্ষায় ভুল করবেন। দ্বিতীয় পদ এটা হচ্ছে কি আমার প্রথম পদ, এইটা হচ্ছে আমার দ্বিতীয় পদ। আমার কিন্তু 5 দ্বিতীয় পদ না, -5 দ্বিতীয় পদ। কথা কি বুঝা গেছে?
তাহলে দ্বিতীয় পদ হচ্ছে কি -5 মাইনাস প্রথম পদ হচ্ছে 2, তাহলে আসলো কত -7। এটা নিয়ে কোনো সমস্যা নাই। তাহলে বিষয়টা কি, এই টাইপের কোনো একটা কোশ্চেন দিয়ে যদি বলা হয় সাধারণত বাই করতে, আমি কি করব, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ করব। দ্বিতীয় পদ হচ্ছে -5, প্রথম পদ হচ্ছে 2, তাহলে দ্বিতীয় পদ লিখলাম -5, সূত্রের লিখলাম মাইনাস, প্রথম পদে 2 লিখলাম, অ্যান্সার আসলো -7। এটা কোনো ঘটনা না, এটা সবাই পারবো। এক্সাম্পল 2, এটার পাশে লেখেন বি কেয়ারফুল। এক্সাম্পল 2 আপনারা অনেকেই পরীক্ষায় ভুল করবেন। এক্সাম্পল 2, এক্সাম্পল 2টার পাশে লেখেন বি কেয়ারফুল। বি কেয়ারফুল। এখানে কি বলছে দেখেন, -20 -17 -14 মাইনাস, মনে করেন এই ধারাটাই সাধারণত বাইর করতে বলছে। সিম্পল সূত্র কি, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। আচ্ছা, এখানে দ্বিতীয় পদ কত, -17, সূত্রের মাইনাস প্রথম পদ কত, -20। বিষয়টা দেখেন, অনেকে কি করবেন, -17 দ্বিতীয় পদ লেখা লিখবে, মাইনাস প্রথম পদ লাগবে 20, তাইলে কি অঙ্ক হবে? তার মানে বি কেয়ারফুল, মাইনাসের জায়গায় ঝামেলাটা করবেন। আপনি কি করবেন, দ্বিতীয় পদের এরকম একটা গোল্লা দিয়ে আটকাইছেন, এটা দ্বিতীয় পদ। প্রথম পদের একটা গোল্লা দিয়ে আটকাবেন, আটকাইছি। দ্বিতীয় পদ হচ্ছে -17, এবার একটা মাইনাস দিলেন, এটা কিসের মাইনাস, সূত্রের মাইনাস। তারপর একটা ব্র্যাকেট দিয়া প্রথম পদটাকে লিখবেন। কথা কি বুঝছেন? তার মানে এই অঙ্ক পারার সবচেয়ে ভালো সিস্টেম হচ্ছে, সূত্র হচ্ছে ডি সমান ব্র্যাকেট দ্বিতীয় পদ মাইনাস ব্র্যাকেট প্রথম পদ। তাইলে আর জীবনে আপনি ভুল করবেন না, কারণ তখন তো আপনি অটো সূত্র দিয়ে ব্র্যাকেট দিয়ে দিবেন। দ্বিতীয় পদ লিখে কি ব্র্যাকেট দিবেন, মাইনাস দিয়ে আবার কি প্রথম পদ লিখে ব্র্যাকেট দিবেন। এখন কিন্তু ভাই আপনি চাইলেও আর ম্যাথ ভুল করতে পারবেন না। কথা কি বোঝা গেছে? মাইনাস এন্ড প্লাস, তার মানে 3, তার মানে ডি এর সূত্র এটা দিয়েই পরীক্ষায় কোশ্চেন দিয়ে আপনারা আটকে দিতে পারে। তাহলে সবাই এখন থেকে ডি এর সূত্র শিখবেন কিভাবে। ডি সমান ফার্স্ট ব্র্যাকেটের ভিতর দ্বিতীয় পদ মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের ভিতর প্রথম পদ। আপনার কাছে এখন মনে হতে পারে রাহাত ভাইয়া কি বলে, এই অঙ্ক বলে আমরা ভুল করব। এই অঙ্ক প্রচুর স্টুডেন্ট ভুল করবেন যদি এই অঙ্কটা দেয়। কথা কি বুঝতে পারছেন? তাহলে ডি সমান কি, ফার্স্ট ব্র্যাকেট দ্বিতীয় পদ মাইনাস ফার্স্ট ব্র্যাকেট প্রথম পদ। আমার কথা সবাই বুঝতে পারছেন? যদি বুঝে থাকেন, এখন যে দুটো অঙ্ক করাবো একদম বেসিক অঙ্ক, 3 আর 4, এগুলো হচ্ছে মাথা খাটায় পারতে হবে। আপনার বলা হয়েছে 3, x, y, 18, এটা যদি একটা সমান্তর ধারা হয় তাহলে x আর y এর মান কত, x আর y এর মান কত? আচ্ছা, বিষয়টা দেখেন, বলছে কি 3, x, y, 18, এটা যদি একটা সমান্তর ধারা হয় তাহলে x আর y এর মান কত? এইসব অঙ্ক ভাইয়া যদি আপনি বেসিক দিয়ে করতেন তাহলে তো মুখেই পারবেন। আর যদি বেসিক দিয়ে না পারেন তাহলে কি করবেন, আপনি অপশন চেক করেন। 3-এর পর x এর মান যদি 5 নেন তাহলে 3, 5, y এর মান যদি 9 নেন, এলে কি এটা সমান্তর দ্বারা গঠিত হয়েছে? 5 আর 3 2, 9 আর 5 4, হয় নাই, তার মানে অপশনে হবে না। যারা কম বুঝবেন তারা অপশন দেখাও নেবেন যে x y এর মান বসাইলে সমান্তর দ্বারা হয় কার জন্য। এবার যদি 8 আর 13 বসান, 3, 8, 13, 18, 5, 5, 5, সমান্তর দ্বারা হয়েছে না? তার মানে অ্যান্সার কত, বি। তার মানে আপনি যদি কম বোঝেন, এই সীমাবদ্ধতা যদি আপনার থাকে, এই ধরনের কোশ্চেন দিলে আপনি অপশন দিয়ে দেখবেন এক্স আর ওয়াই এর মান বসাইলে কার জন্য সমান্তর দ্বারা গঠিত হয়, সেই অ্যান্সার। আর যার বেসিক বলো সে কি করবেন, 3, এটা হলো প্রথম পদ, তারপরটা হচ্ছে কি এক্স, তারপরটা কি ওয়াই, তারপরটা হচ্ছে কি 18, তাহলে 3, 18, এই দুটোর ভিতর গ্যাপ কত, 15, তাই না? তার মানে 15, তার মানে যদি হিসাব করেন 5 করেই গ্যাপ হওয়ার কথা, তাই না? 8, 13, 5, 5, 5, 3, 8, 13, 18, কথা কি বুঝছে? এইটা ভাইয়া রাহাত ভাই শিখিয়ে দিলে পারা যাবে না, এটা নিজের বেসিক দিয়ে পারতে হবে। রাহাত ভাইয়ের মেথডে এটা পারা যাবে, কথা বুঝে গেছে? তার মানে আপনি যদি কম বোঝেন অপশন দিয়ে করবেন, যদি ভালো বোঝেন মুখে মুখে করবেন। আবার মুখে মুখে করতে যায় ভুল করেন না, কথা কি বুঝে গেছে? মানে ম্যাথে আমি টাইম বাঁচাইতে যাই যদি অঙ্কটা ভুল করি আমার কিন্তু লস প্রজেক্ট। আরেকটা অঙ্ক দেখাই, এটা খুব সোজা অঙ্ক। এক্সাম্পল 4, এক্সাম্পল 4-এ বলছে একটা সমান্তর ধারার তৃতীয় পদ হচ্ছে 20 আর সপ্তম পদ যদি 12 হয়, এগুলো সাধারণত মানসিক দক্ষতায় আসবে। তাহলে ধারাটা সাধারণত ডি ইজ ইকুয়াল টু কত? আচ্ছা, তৃতীয় পদ বলছে 20, চতুর্থ পদ রয়ে গেছে, পঞ্চম পদ রয়ে গেছে,
ষষ্ঠ পদ রয়ে গেছে, সপ্তম পদ বলছি কি 12। এখন একই কথা, আপনি অপশন দেখে 4টা অপশন দিয়ে চেক করে দেখেন কার জন্য আপনি সমান্তর দ্বারা গঠন করতে পারেন। 4টা অপশনের জন্য যার জন্য সমান্তর দ্বারা গঠন করবে সেই অ্যান্সার। আর মুখে মুখে করলে দেখেন 20 18 ডিফারেন্স কত 8। এখন আপনি বিষয়টা দেখেন, যেহেতু অনেকগুলো গ্যাপ আছে, 2 কইরা গ্যাপ হওয়াটারই কিন্তু চান্স বেশি, 1টা 2টা 3টা। তার মানে আপনি যদি 2 করে গ্যাপ নেন তাহলে 20 18 16 14, মানে আপনি প্রথম এই 2টা পদের যে ডিফারেন্স এইটা দেখে আপনাকে একটা সিদ্ধান্তে আসতে হবে যে আমার গ্যাপটা কত হইতে পারে। কথা কি বোঝা গেছে? তাহলে এখানে গ্যাপ কত, -2 -2 -2 -2, এত তো দেখার দরকার নাই, একটা দেখলে যথেষ্ট। তাহলে ডি ইজ কত -2। তার মানে এইটা হচ্ছে ভাইয়া বেসিক দিয়ে যদি করেন তাহলে খুব দ্রুত পারবেন, আর যদি বেসিক দিয়ে না বুঝেন অপশন চেক করে করবেন। কথা কি বুঝতে পারছেন? যদি বুঝে থাকেন তাহলে সবাই লেখেন কেস 1 ডান। সবাই যদি বুঝে থাকেন তাহলে লেখেন কেস 1 ডান। কেস 1 ডান যদি সবাই বুঝে থাকেন একটু লেখেন তো। আচ্ছা, আজকের শীট আমি পুরোটা পড়াই ফেলছি। আপনাদের এখন যতটুকু বাকি আছে টাইপ 1 থেকে টাইপ 5 এর ভিতরে আমি 3টা অঙ্ক করাই নাই, আর টাইপ 4 আর টাইপ 5 এর কেস 1 কোন সূত্রটা কখন ব্যবহার করবেন এই আলোচনাটুকু বাদ আছে। তার মানে আমি টাইপ 1 থেকে 5 ভিতর 3টা অঙ্ক করাই নাই, আর এতটুকুর ব্যাখ্যাটা দেই নাই যে টাইপ 4 সূত্র আর টাইপ 5 কেস 1 কখন কোন সূত্র ইউজ করবেন। আমি নিজেও টায়ার্ড হয়ে গেছি, এইটুকু আলোচনা করতে আমার 15 মিনিট সময় লাগবে। আমি নিজে যেহেতু টায়ার্ড হয়ে গেছি আমি আর আলোচনাটা আজকে করতে চাচ্ছি না। আমাদের নেক্সট ক্লাস হচ্ছে 18 তারিখ রাত 10টা 30 মিনিটে। সেদিন হবে ধারার সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস, গুণোত্তর ধারা। এবং আমার ব্যক্তিগত ধারণা গুণোত্তর ধারা থেকেই 43তম বিসিএসে কোশ্চেন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। আমার কথা কি বুঝছেন? আমরা গুণোত্তর ধারা একটা ক্লাস হলে গুণোত্তর ধারা পুরোটা পড়ানো হয়ে যাবে। আমি আগামীকালকে সন্ধ্যার সময় ইনশাল্লাহ গুণোত্তর ধারার লেকচার শিটটাও গ্রুপে আপলোড দিয়ে দেবো এবং ইমেজও দিয়ে দেবো। সবাই একটু মনোযোগ সহকারে শোনেন। প্রত্যেকটা লেকচার শিটের পিডিএফও দেওয়া হবে। আপনি পিডিএফ ডাউনলোড করতে পারেন না, কারণ আপনার হচ্ছে মোবাইলে পিডিএফ রিডার আপনি অ্যাপসটা ডাউনলোড করেন নাই। যদি আপনি ডাউনলোড করতে না পারেন আপনার জন্য ইমেজও দেওয়া হবে। ইমেজ একটু হয়তো বা 10-15 মিনিট পরে দেওয়া হবে। তার মানে আমি সামারি করতেছি, ক্লাস করার সময় কয়েকটা জিনিস মাথায় রাখবেন। 1, 10টা 30-এ ক্লাস বলছি, আমি সর্বোচ্চ চেষ্টা করি 10টা 30-এ শুরু করতে, যেহেতু টেকনিক্যাল ব্যাপার 5-10 মিনিট এদিক সেদিক হতেই পারে। আপনি অ্যাটলিস্ট 10টা 45 পর্যন্ত অপেক্ষা করবেন। আমি যা বলতেছি এগুলো ফাইনাল কথা। 15 মিনিট অপেক্ষা করবেন। আমি যদি ক্লাস না নেই আমি 10:30টার ক্লাসের অন্তত 5 মিনিট আগে স্ট্যাটাস দেবো যে আজকে ক্লাস হবে না। যদি আমি স্ট্যাটাস না দেই তাহলে ধরে নেবেন ক্লাস ইনশাল্লাহ হবে। আচ্ছা, ক্লাস চলতেছে, হঠাৎ ক্লাসের নেট অফ হয়ে গেছে, হতেই পারে ঝড় বৃষ্টির মৌসুম। আপনি অধৈর্য হবেন না, আমার ফোন দিবেন না, মেসেঞ্জারে নক দিবেন না। আপনি অন্তত 20 মিনিট অপেক্ষা করেন যে ভাইয়া কি ব্যাক করতেছে কিনা। আমি যদি ব্যাক করার মতো পরিস্থিতি না পাই আমি তো স্ট্যাটাস দিয়ে জানিয়ে দেবো যে আজকের ক্লাস হচ্ছে না। তার মানে আপনাদের এতটুকু ধৈর্য ধারণ করতে হবে, কারণ আপনাদের যেমন ক্লাসটা করার আগ্রহ আমারও তো ক্লাসটা নেওয়ার আগ্রহ। কারণ আমি যদি আজকের ক্লাসটা আজকে না নেই আমি তো একদিন পিছালাম, আমার তাহলে ক্লাসটা আগামী দিন নিতে হবে না। এর জন্য এই ধৈর্যগুলো সবাইকে ধরতে হবে। ভাইয়া যদি ক্লাস ঠিক টাইম মতো শুরু করতে না পারে ধরবেন টেকনিক্যাল প্রবলেম, কারণ এটা অফলাইন ক্লাস না, সরাসরি আসলে আমার পড়াইয়া দিলাম। এখানে আমি শুধু ভালো ক্লাস নিলেই হবে না, আমার টেকনিক্যাল সাপোর্ট আমাকে সাপোর্ট দিতে হবে। কথা কি আপনি সবাই বুঝছেন? আর যেহেতু মাঝে মাঝে নেটের প্রবলেম হবে তখন আমাদের ক্লাসগুলো একটু এরকম 12টা 12:30 বেজে যেতে পারে। আমরা রমজান মাসের ক্লাসগুলো রাত 10টা 30-এই রাখবো। রমজানের পরবর্তীতে ক্লাস টাইম রাত 10টায় হবে। আপাতত এই পর্যন্তই, আজকের ক্লাস এখানেই শেষ। আমি একটা স্ট্যাটাস দিয়ে টাইপ 1 থেকে টাইপ 9-এর ভিতর যেই প্রবলেম আছে এগুলো জানতে যাবো। কথা কি বুঝছেন? নেক্সট ক্লাস 18 তারিখ খুবই গুরুত্বপূর্ণ, রাত 10টা 30-এ গুণোত্তর ধারা নিয়ে ক্লাস হবে। এর আগে সবাই হচ্ছে টাইপ 1 থেকে 9 সব অঙ্ক করবেন, যা যা পারেন না সেগুলো মার্ক করে রাখবেন, নোটটা গ্রুপে আপলোড করবেন।
আর যে যে অঙ্কটা পারে না এরকম যদি কেউ গ্রুপে আপলোড করে, যারা পারেন তারা সাহায্য করবেন। সবগুলা টাইপ করে হাতে যে রেফারেন্স বইটা আপনার কাছে গাইড বই আছে দেখেন, ইনশাআল্লাহ সেই গাইড বই সব অঙ্ক পারবেন। কথা কি বুঝতে পারছেন? আর গুণোত্তর ধারাটা শেষ করি, এরপর লগারিদম থেকে আমরা একটা সিস্টেম বইতে পড়বো, সেটা আমি কিভাবে পড়াবো তার আগে আমি একটা ওরিয়েন্টেশন ক্লাস নেবো, মানে ম্যাথ কীভাবে পড়তে হয়। এরপর আমরা ইনশাল্লাহ 20 তারিখের পর অল আউট ম্যাথের ভিতর ঢুকে যাব। কথা কি সবাই বুঝছেন? সবাই একটু ধৈর্য নিয়ে অপেক্ষা করেন, কারণ ঝড় বৃষ্টির মৌসুম ভাই, কিচ্ছু করার নাই। আর আমার দিক থেকে চেষ্টার কোনো ত্রুটি নেই, আমি কিন্তু ঘামে ভিজে গেছি, আমি কিন্তু চেষ্টা কম ত্রুটি করতেছি না। কথা কি বুঝতে পারছেন? সবাই ভালো থাকবেন। আজকের ক্লাস কেমন লাগছে সেটা আমি পরে জানবো। আর অনেক দেরি হয়ে গেছে, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে 18 তারিখ ইনশাল্লাহ রাত 10:30-এ গুণোত্তর দ্বারা। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, একদম স্টার্ট থেকে ক্লাস করবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।